হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আগের যে ক্লাসটি আমরা করেছিলাম, আমরা সেখানে আমাদের পুরো 1 বছরের যে সিলেবাসটি ছিল সেই সিলেবাস সম্পর্কে আমরা টোটালটা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো সেই ক্লাসটা সবার পুরোপুরি ক্লিয়ার তো? কারোর অসুবিধা নেই সেটা বুঝতে? না স্যার, আপনি এত ক্রিস্টালের মতো করে বুঝিয়ে দেন, মোটামুটি ক্লিয়ার। আমার শুধু একটা জিজ্ঞাস্য ছিল, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছিলাম, আপনি এর আলোচনা, যদিও এটা বাস্তুশাস্ত্রের সঙ্গে খুব বেশি মনে হয় কানেক্টেড নেই, আপনি একটা সময় আলোচনা করেছিলেন যে কুবের আর হ্যাঁ, কুবের এবং রাবণ বৈমাত্রেয় ভাই আর কি, সৎ ভাই। সৎ ভাই মানে আপনি সৎ ভাই বলেননি, মানে দুজন মায়ের সন্তান, কিন্তু তারা ভাই ছিল সম্পর্কে। এবং সোনার লঙ্কাটা কি আগে কুবেরের ছিল? হ্যাঁ, সোনার লঙ্কাটি প্রথমে ওটা কুবেরের লঙ্কা ছিল। হ্যাঁ, তাহলে আমি পরবর্তীকালে ঠিকই রাবণ ঠকেছি। তপস্যা করে বরদান পেয়ে আসে, এসে শক্তিশালী হয়ে কুবেরের থেকে সেটা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেই। হ্যাঁ, মানে এটাই আমি আসলে টুকেছি তো, মানে আমি ঠিক মতো টুকেছি কিনা ওইটাই ওইটাই জানার জন্য। ঠিক আছে স্যার। একদমই ঠিকঠাক ঢুকেছেন, অসুবিধা নেই। আসলে আগামীকাল আহ, যে পুরোনো ব্যাচটি আছে তাদের পরীক্ষা রয়েছে। তো সেই নিয়ে একটু প্রশ্ন রেডি করা বা ইত্যাদিতে একটু ব্যাপারে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আজকে একটু ক্লাসটা লেট হয়ে গেল। ক্লাসে কোনো তো ব্যাপার না স্যার। উপস্থিত নেই। হুম। আর তার আগে আপনাদের একটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে আহ, আর 2-3টে ক্লাসের পর থেকে আপনাদেরকে যারা পুরোনো ব্যাচে আছেন, যারা পুরোনো ব্যাচে ক্লাস করছে অলরেডি এই মুহূর্তে, তারা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। তো এক একটা করে ক্লাস তাদের ভাগ্যে পড়বে। মানে আমি তো অবশ্যই আপনাদের ক্লাস নেব ঠিকই, কিন্তু তারা তাদের ট্রেনিং এর জন্য আপনাদের ক্লাস কিন্তু নিতে আসবে। তাদের দক্ষতা কতটা হয়েছে সেগুলো তখন বিচারক আপনারা হয়ে যাবেন, যে সে ঠিকঠাক পড়াচ্ছে কিনা। অবশ্য যেগুলো পড়াবে সেগুলো আমি আপনাদের আগেই পড়িয়ে দেবো, তারা সেগুলোই পড়াবে এসে তাদের স্টাইলে, তাদের ভঙ্গিমায় তারা কতটা দক্ষ হয়েছে সে বিষয়ে, সেটা পরীক্ষার জন্য, মানে ওটা তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বলা যেতে পারে। তো আপনারা প্রস্তুত থাকবেন। এর পরে যে নতুন ব্যাচটি শুরু হবে আর আপনারা যখন একটু পরিপক্ক হয়ে যাবেন, তখন আপনাদেরও কিন্তু এই শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা পালন করতে হবে একটা সময় পরে গিয়ে। তো পড়াশোনা আমাদের দারুণ এক্সাইটমেন্ট। তো খুব বেশি না, 2-3টে ক্লাসের পর থেকে পুরনো স্টুডেন্টরা আপনাদের ক্লাস নেবে। ওকে। তো আমরা আবার সিলেবাসে ফিরি। সিলেবাসে ফিরতে গিয়ে আমার যেটা মনে পড়ছে, যে প্রথম সিলেবাস কে বলতে পারবে যে প্রথম 2টো পয়েন্ট, 3টে পয়েন্টে আমাদের 3টে অধ্যায় কি কি ছিল? অধ্যায়ের নামগুলো কেউ বলতে পারবে খুব কুইকলি? প্রথম 3টে অধ্যায়ের নাম। বাস্তুশাস্ত্র কি, আর বাস্তু পুরুষের মণ্ডল, বাড়ির দেওয়ালে বাস্তু। আচ্ছা, 1 2 3। তো এবার দেখুন, বাস্তুশাস্ত্র কি এটা আমরা জানি অলরেডি, তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপর হচ্ছে বাস্তু পুরুষ মণ্ডল, এইটা একটু বিষয় আছে। তারপর জানবো বাস্তু দেওয়ালে, দেওয়ালে বাস্তুর প্রভাব বা দেওয়ালের মধ্যে বাস্তু ইত্যাদি। তো এবার আমরা এখন যেটা পড়বো, আমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা বাস্তু পুরুষ মণ্ডল। এই যে ছকটিকে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমি বাস্তু পুরুষ মণ্ডলটি দেখাবার চেষ্টা করব।
দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? কেউ একজন একটু আনমিউট থাকবেন, আমি তো প্রত্যেকে দেখতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, কথাও শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে মাঝে মধ্যে একটু রিপ্লাই করবেন, আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। দেখুন, তো এখন যদি আমরা বাস্তুপুরুষ মন্ডলটাকে পড়ি, মন্ডলটাকে বুঝতে চাই, তো সেটা হচ্ছে খানিকটা এরকম। কি রকম না, এক হচ্ছে যদি এই যে চতুষ্কোণটা আমি কেটে নিয়েছি, যদি এটা আমার বাস্তু হয়, তো এইটা বাস্তু হলে তো এখানে আমরা দিক নির্ণয় কিভাবে করব? দিক নির্ণয় করতে গেলে তখন এই ওপরের যে এরিয়াটা, এটা তখন হয়ে যাচ্ছে আমার নর্থের এরিয়া। ঠিক আছে, ঠিক সিমিলারলি আমার এইদিকে চলে আসবে ইস্ট। আমি জাস্ট চারটে দিককে ধরে নিচ্ছি, কেমন? এখানে আমার ইস্ট চলে আসলো, এই জায়গাতে আমার সাউথ চলে আসলো। বাস্তুপুরুষ মন্ডল এক কথা যদি বলতে হয়, খুব ইজি ব্যাপার, যেটার মানে হচ্ছে বাস্তু কিভাবে কাজ করছে আর বাস্তুর এনার্জি কোন দিকে রয়েছে, এই বিষয়টা। আর এই জিনিসটা একদম পুরোপুরি তখনই ক্লিয়ার হবে যখন আমরা দেবতা বাস্তু পড়বো। যাই হোক, দেখুন, আমরা প্রথমত যে প্রধান চারটি দিক, সেই চারটি দিককে পেয়ে গেছি, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। যদি এদের ডিগ্রিগত মানকে আমরা জানতে চাই বা জিজ্ঞাসা করি, তো কি উত্তর হবে? না, উত্তর দিক সবসময় 0 ডিগ্রিতে হয়। ঠিক আছে, তো এই যে উত্তর দিক আমরা 0 ডিগ্রিতে পেলাম, সিমিলারলি আমরা যদি পূর্ব দিককে দেখি, তো পূর্ব দিক কত ডিগ্রির মধ্যে আসে? পূর্ব দিক আসে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি। হ্যাঁ, একদম। পূর্ব দিককে আমরা 90 ডিগ্রিতে পাই। তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি দক্ষিণ দিককে, আমরা দক্ষিণকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাই? 180 ডিগ্রি। 100। তো বাহ, সুন্দর। পশ্চিম দিককে কত ডিগ্রিতে পাই? পশ্চিম 270। 270। বাহ, এই তো, এই জোশটাই চাই সবার কাছ থেকে, খুব সুন্দর। আমাকে নতুন করে প্রেজেন্ট করতে হবে না, ঠিক আছে, আমার পরিশ্রম পাচ্ছে। আচ্ছা, দেখুন, এই যে বাস্তুপুরুষের ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এইবার আমরা নিয়ে আসবো কোনগুলোকে? তো আমরা নিয়ে আসলাম এখানে নর্থ ইস্টকে। ঠিক আছে, এইবার আমরা নিয়ে আসলাম এখানে সাউথ ইস্টকে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। পিকচারটা কি একটু জুম করে দেখানো যাবে? নিশ্চয়ই দেখানো যাবে, কেন দেখানো যাবে না? থ্যাংক ইউ। পায়েল, তোমাকে এটা ইয়ে করে হাতে লাগবে। খুঁজে দেখা একটা স্ক্রিনশট নিয়ে দিও আমার এটা। পরিষ্কার দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, একদম পরিষ্কার। একদম। হয় না যখন আগে আগে হতে হবে। আচ্ছা, যিনি আনমিউট আছেন তাকে একটু আনমিউট করা হোক, খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, কেউ আনমিউট আছেন? একটু মিউট করে নেবেন, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। দেখুন, এই এক একটা জায়গার মধ্যে এক একটা এনার্জি থাকে। বাস্তুপুরুষ মন্ডল অর্থাৎ কোথায় কোন গুণ কাজ করে। আমরা পঞ্চতত্ত্ব বিষয়ে পড়েছি, আমি তার ডিটেলসে এই মুহূর্তে যাচ্ছি না, পরে আমাদের চ্যাপ্টারে আছে পঞ্চতত্ত্ব। এইখানে আমরা তিনটে গুণকে একটু দেখতে পাবো, মানে তিন গুণের কি সুন্দর এনার্জি এখানে কাজ করে। দেখুন, সত্য, রজ এবং তম, এই তিনটে গুণ হচ্ছে প্রধান, সৃষ্টিকে চালনা করে। তো
তো বাস্তুর মধ্যে ঠিক কোন কোন জায়গায় এই তিনটে গুণের অবস্থান রয়েছে, যদি এটাকে আমরা দেখতে যাই তো তখনই পেয়ে যাব যে ঈশান কোণ, যেটা পজিটিভ ঊর্জার জায়গা, এই জায়গাতে আমরা সত্যগুণকে পাই। অর্থাৎ ঈশান কোণ পুরো জায়গাটা জুড়ে সত্যগুণের অবস্থান। রজগুণের অবস্থান কোথায় না অগ্নিকোণে, অগ্নিকোণে পুরো রজগুণের অবস্থান। আর সাউথ ওয়েস্ট নৈಋত্য কোণে এই জায়গাতে আমরা তমগুণের অবস্থানকে খুঁজে পাই। তো এই তিনটে জায়গাকেই আমরা প্রধানত তিনটে গুণের জায়গা ধরে নিয়েছি, বাকিগুলোকে কিন্তু আর সেইভাবে গুণের মধ্যে ফেলা হচ্ছে না। গুরুত্ব তো অবশ্যই আছে প্রত্যেকটা জোনেরই, কিন্তু তিন প্রধান গুণের যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে বাকি দিকগুলো পড়ছে না, এই তিনটে কোণই পড়ছে। তো এই তিনটে কোণে যদি বাস্তুপুরুষের ছবিটাকে একটু কল্পনা করা যায়, তো তখন আমরা কিরকম দেখতে পাবো না, তখন আমরা দেখব খুব ভালো করে যদি দেখি এই জিনিসটা দেখতে পাবো। দেখুন, বাস্তুপুরুষের মাথাটা ঈশান কোণে গিয়ে পড়ছে, মানে অর্থাৎ মাথা থেকে আমরা কি করি, মাথা থেকে আমরা চিন্তা ভাবনা করি, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। সেই চিন্তা ভাবনাগুলো আমরা মাথা দিয়ে করি, তারপর আমরা কাজ করতে আরম্ভ করি। কাজের জন্য আমাদের কিসের প্রয়োজন হয়, কাজের জন্য আমাদের প্রয়োজন হয় হাত পায়ের, মানে যার দ্বারা আমরা কাজ করব। তো সেই হাত পা কোনখানে পড়ছে না অগ্নিকোণে পড়ছে, অর্থাৎ রজগুণের জায়গায়। রজগুণ অর্থাৎ যে কর্মে সাহায্য করে, কাজ করতে আমাদের হেল্প করে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আমাদের সাহায্য করে, সেই রজগুণের এরিয়ার মধ্যে পড়ছে অগ্নিকোণ, আর সেইখানেই পড়ছে হাত পা ইত্যাদি। তারপর পাটা গিয়ে পড়ছে তমগুণের জায়গাতে। তো এখান থেকে দেখুন সত্য আর তম পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম একে অপরের সামনে। মানে যদি কোনোভাবে আমার সত্যগুণের ব্যালেন্স কমে যায়, অটোমেটিক্যালি এখানে তমগুণের প্রভাব বাড়বে। রজ কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেল, সত্য আর তমর থেকে রজ পুরোপুরি আলাদা। এখানে লড়াইটা হচ্ছে সত্যের সঙ্গে তমের, বা তমের সঙ্গে সত্যের লড়াই, কে জিতবে। তো বাস্তুপুরুষ মণ্ডল বলতে আমরা যেটা বুঝবো সেটা মেনলি তিনটে গুণকে বুঝবো, আর বাস্তুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন কোন এরিয়াতে কিভাবে পড়ছে এটা। মাথা পড়ছে কোথায়, ঈশান কোণে। হাত এবং কনুই পড়ছে কোথায় না অগ্নিকোণে। পা, দুটো পা নৈಋত্য কোণে পড়ছে। আবার বাঁদিকের হাঁটু এবং বাঁদিকের কনুইটা পড়ছে বায়ু কোণে। কেমন, এটা তো মিটে গেল। এইবার যদি আমরা প্রধান দিকগুলোকে দেখি, উত্তর দিকে কি পড়ছে না বাঁ কাঁধের এরিয়াটা উত্তর দিকে পড়ছে, ডান কাঁধের এরিয়াটা পূর্ব দিকে পড়ছে, হাঁটু এবং গোড়ালির মাঝখানের পায়ের যে অংশটা, বিশেষ কিছু ক্ষেত্রে বা এটাকে জঙ্ঘা বলা হয়ে থাকে, সংস্কৃত থেকে জঙ্ঘার নাম পাই আমরা সংস্কৃত শাস্ত্রে। তো সেক্ষেত্রে সাউথে আমরা ডান দিকের জঙ্ঘা পাচ্ছি, আর পশ্চিম দিকে আমরা বাঁ দিকের জঙ্ঘা পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল যে প্রধান আটটি দিকের মধ্যে বাস্তুপুরুষের অঙ্গের বিবরণ দেওয়া হয়েছে, যে কোনখানে তার কোন অঙ্গটা পড়ে আছে। কেমন, তো এইবার এখান থেকে আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে কল্পনা করতে পারি, খুব সুন্দর বেরিয়ে আসবে জিনিসটা। যে দিকের প্রভাব যত বেশি থাকবে বা যত কম থাকবে, বা যে দিকটাকে আমরা যত বেশি সমস্যা যুক্ত করে রাখবো, অর্থাৎ বাস্তুপুরুষের সেই অঙ্গে সমস্যা আসবে। আর যখনই বাস্তুপুরুষের সেই অঙ্গে সমস্যা আসবে, তখন সেই সমস্যাটা আমাদের কাছে ঘুরে কিভাবে আসবে, আমাদের সেই অঙ্গে সমস্যা হতে পারে, বা সেই দিক সম্বন্ধিত কোনো সম্পর্কে। যেমন এইখানে আবার প্রশ্ন চলে আসবে, যেমন ধরুন আমি পশ্চিম দিক, অর্থাৎ বাস্তুপুরুষের বাঁ দিকের এরিয়া, যেটা পশ্চিম দিকে কোনো রকম ডিস্টার্ব করে রেখেছি। পশ্চিম দিকে ডিস্টার্ব থাকলে কি সমস্যা মেনলি হয়ে থাকে, সেখান থেকে আমরা দেখতে পাই যে বিজনেসে লস বা প্রফিট কিছুই হয় না, একটা বারবার রোলিং হতে থাকা, স্বপ্ন পূরণ না হওয়া, পরিশ্রম করে যায় কর্মফল পায় না, এই প্রবলেমগুলো লেগে থাকে। তার সঙ্গে সঙ্গে ওর সাথে রিলেটেড আর কি কি হতে পারে, যদি ব্যক্তির শরীরটাকে আমরা দেখি, শারীরিক প্রবলেম কি হতে পারে পশ্চিম দিকের জন্য, তো সেক্ষেত্রে আমরা বলবো যে বাঁ দিকের সাইডে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু হলো না, বাঁ দিকের সাইডে শারীরিকভাবে কোনো প্রবলেম হলো না। তখন প্রবলেমটা কোথায় যাবে, বাঁ দিকের অঙ্গ সম্পর্কের দিকে কাকে ইন্ডিকেট করে, বাঁ দিকের অঙ্গ সম্পর্কের দিক থেকে ইন্ডিকেট করে ব্যক্তির স্ত্রীকে। তখন তার প্রবলেমটা দেখা যাবে তার স্ত্রী, মানে তার স্ত্রীর দিক থেকে তার সমস্যা, তার স্ত্রীর বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হতে পারে।
মানসিক প্রবলেম হতে পারে, বা যে কোনো রকম প্রবলেম স্ত্রীর দিক থেকে আসতে পারে। যদি ডান দিকে চলে আসে প্রবলেমটা, ডান দিকে কোথায়, যদি পার্টিকুলারলি আমরা অঙ্গগুলোকে বিভাজন করি, অঙ্গগুলোকে বিভাজন করলে যদি ডান হাতের উপর চাপটা বেশি পড়ে যায়, ডান হাতের উপর চাপ বেশি পড়ে যাওয়া মানে ছোট ভাইকে বোঝায়। যদি তার নিচে কোনো ছোট ভাই থাকে তখন তাকে বোঝায়। তো তার কোনো ডান দিকে প্রবলেম হবে না, কিন্তু প্রবলেমটা হয়ে যাবে তখন তার ভাইয়ের। সম্পর্কের দিকে প্রবলেমগুলোকে আমরা দেখি পর 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 করে, তার সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়া, বা তার ভাইয়ের শরীর অসুস্থ থাকা, তার ভাই বিভিন্ন রকম ভাবে প্রবলেমে পড়বে। তারপর যদি আমরা দেখি কোনোভাবে মাঝখানে ব্রহ্মস্থান, অর্থাৎ এই যে বুক থেকে পেট পর্যন্ত, আমরা মেইনলি ব্রহ্মস্থান বলতে পেট নাভিকে বুঝি। তো বুকের অংশে যদি কোনোভাবে চাপ পড়ে যায় বা সেখানে ভারী জিনিস, কোনো দেওয়াল বা ইত্যাদি মারাত্মক রকম কিছু দোষ চলে আসে, তখন কি প্রবলেম আসবে? তখন আমরা বলবো হার্ট প্রবলেম, যেহেতু বুকের কাছে হার্ট রয়েছে, ফুসফুস রয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, তো তখন সেখানে প্রবলেম। তো সেগুলো হলো না, তখন তখন এই জায়গা থেকে কোথায় প্রবলেম আসতে পারে না, তখন এই জায়গা থেকে প্রেম সম্বন্ধিত জায়গার সমস্যা। এইগুলো তখন এইভাবে আমরা বিভিন্ন সম্পর্ককে বিভাজন করে নেব। আমি এটা গ্রুপে পাঠিয়ে দেবো যে কোন অঙ্গ থেকে আমরা কোন সম্পর্ক বুঝি, ডান হাত থেকে কোন সম্পর্ক, বাঁ হাত থেকে কোন সম্পর্ক, ডান পা কোন সম্পর্ককে বোঝায়, বাঁ পা কোন সম্পর্ককে বোঝায়। এগুলো শুধুমাত্র আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না, এগুলো আমাদের কিন্তু এক একটা সম্পর্ককেও বোঝায়। যেমন ধরুন যার পা খুব ভালো, মানে পায়ের দিক থেকে খুব স্ট্রং, পায়ে কোনো প্রবলেম নেই, সুডৌল পা রয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তার কর্মজীবন খুব ভালো হয়। মানে কর্মের অফিসের বস টস থাকে বা তার নিচে যারা কাজকর্ম করে তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকে, সেখান থেকে খুব ভালো। যাদের হাঁটু খুব শক্ত হয়, মানে হাঁটু সুন্দর দেখতে, হাঁটু মজবুত, হাঁটুতে কোনো প্রবলেম নেই যার, তাদের ক্ষেত্রে দেখা যায় বাবার সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়, মানে হাঁটু বাবাকে বোঝায়। যাদের পেট খুব ভালো হয়, মানে পেটের কোনো রকম প্রবলেম নেই, পেট সম্বন্ধিত সমস্ত সমস্যা থেকে তারা মুক্ত হয়ে থাকে, হজম প্রক্রিয়া খুব ভালো হয়, এই ধরনের পেটের কোনো সমস্যা যাদের নেই তাদের ক্ষেত্রে দেখা যায় মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়, অটোমেটিক এগুলো টান থাকে। তো এইভাবে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এক একটা সম্পর্ককে বোঝায়। মানে যে সম্পর্কটা আমাদের খারাপ হবে বা যে সম্পর্কে আমাদের তিক্ততা ভাব আসবে, আমাদের শরীরের ঠিক সেই অঙ্গে কিন্তু কোনো না কোনো প্রবলেম থাকবেই। আর পরোক্ষভাবে এটাই হচ্ছে বাস্তবপুরুষ মণ্ডল। বাস্তবপুরুষ মণ্ডল মানে আমাদের নিজেদের মণ্ডল, অর্থাৎ আমরা নিজেরা কেমন, আমাদের স্বাস্থ্য কেমন, আমাদের শরীর কেমন, আমাদের কোন অঙ্গ কিরকম হয়ে আছে, সেই অনুযায়ী আমাদের সম্পর্ক তৈরি হবে। বাস্তবপুরুষ মণ্ডল বলতে এটাই। তো এর একটা চার্ট আছে, আমি এখন মুখে বললে আপনারা মনে রাখতে পারবেন না বা লিখেও উঠতে পারবেন না, একটা চার্ট আমি পাঠিয়ে দেবো যে কোন অঙ্গ কোন সম্পর্ককে বোঝাচ্ছে। কেমন, এটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, একদম। ইন্টারেস্টিং লাগছে? চারটা কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, ওটা আগে দরকার। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে ক্লাস। এটা হচ্ছে কিছু নতুন নতুন ট্রিক, কারণ দেখুন এগুলো কোনো বইতে পাওয়া যাবে না, যেহেতু আমাদের এটা সম্পূর্ণ রিসার্চ মূলক ব্যাপার রয়েছে এখানে, তো আমরা এগুলো নিজেরা রিসার্চ করে করে বের করছি, মানুষের উপরে প্রভাব দেখতে পাচ্ছি সেগুলোর, তো এর উপর ভিত্তি করে আমরা কিন্তু এগুলো রেডি করছি। তবে এগুলো যে আমরা আবিষ্কার করছি এটা বলবো না, অবশ্যই প্রাচীন শাস্ত্রের উল্লেখ আছে। আচ্ছা, তো এটা গেল বাস্তবপুরুষ মণ্ডল। এইবার আসবো আমরা দেওয়ালে। এটা হচ্ছে নর্থের সাইডের দেওয়াল। নর্থের সাইডের দেওয়ালে বাস্তু মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই দেওয়ালটা 3 ফুট কম, মানে দেওয়ালটা যদি হাইটে, আমি হাইটের কথা বলছি, যদি হাইটে দেওয়াল 3 ফুটের নিচে থাকে বা 3 ফুট পর্যন্ত থাকে, তখন সেই দেওয়ালটা কিন্তু বাস্তুর মধ্যে ধরা হবে না, বা সেখানে বাস্তুর কোনো এনার্জি, নেগেটিভ বা পজিটিভ এনার্জিকে ধরা হবে না। যখনই কোনো দেওয়াল 3 ফুটের ওপরে হয়ে যাবে
বা 3 বা 4 ফুটের ওপরে হয়ে যাচ্ছে বা ছাদের সঙ্গে ঠেকে যাচ্ছে, সেটাকে তখন আমরা দেওয়াল ধরবো। আর ওই সমস্ত দেওয়াল থেকেই বাস্তু শক্তির গঠন হয়, বা বাস্তুর মধ্যে যে দেবতাগণের অবস্থান, যে 45 দেবতা রয়েছে, সেই 45 দেবতার অবস্থান রয়েছে বাস্তুর দেওয়ালে, বা দেওয়াল থেকেই তাদের গঠন শুরু হয়। তো আমরা এখানে এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাস্তুর মধ্যে উপস্থিত দেবতাগণের শক্তি বা দেবতাগণের গঠন কোন জায়গা থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে উত্তরে আমরা বলতে পারি যে বাস্তুর বা বাড়ির দেওয়াল থেকে বাস্তুর দেবতাদের গঠন শুরু হয়। আমরা যখন দেখবেন ব্রহ্মস্থান নির্ণয় করি, ব্রহ্মস্থান নির্ণয়ের সময় আমরা কি করি না, এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে এরকম ক্রস করে দিই, ঠিক এইভাবে ক্রস করে দিই। এইভাবে ক্রস করে মাঝখান থেকে আমরা ব্রহ্মস্থানটা বের করি, মানে হ্যাঁ, এই যে দুটো বিন্দু ছেদ হলো, এই জায়গাটা ব্রহ্মস্থান দাঁড়ালো। কিন্তু ধরা যাক যে এখন আমি উত্তর দিকে একটা বড় ব্যালকনি রেখেছি, বারান্দা রেখেছি। তাহলে উত্তর দিকে যখন আমি বারান্দা রাখছি, তখন কি হবে না, এই জায়গাটা আমার ফাঁকা, বারান্দা মানে তো ফাঁকাই। তাহলে এইখান থেকে আমার ঘর শুরু হচ্ছে, এখানে আমার দেওয়াল নেই, না দেওয়াল আছে, দেওয়াল অল্প 3 ফুট তোলা আছে, তুলে আমি স্লাইডিং জানালা লাগিয়ে রেখেছি, মানে ওপেন এরিয়া। এটা স্লাইডিং জানালা মানে ওপেন এরিয়া রাখা আছে, ব্যালকনি রাখা আছে। এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে বেডরুম, এখানে বেডরুম, এটা এদিকে ডাইনিং, এদিকে ওপেন স্পেস, ঠিক আছে। এদিকে আমার সমস্ত কিছু রয়েছে, এদিকে মেইন গেট, সমস্ত কিছু এদিকে, এদিকে জাস্ট ব্যালকনি রয়েছে। তখন কি হবে, তখন এই ব্যালকনির যে এরিয়াটা, সেটা ব্রহ্মস্থানের মধ্যে আসবে না, কারণ ওখানে দেওয়াল নেই, দেওয়াল 3 ফুটের নিচে। ওখান থেকে গঠন হচ্ছে না দেবতা বা বাস্তুর মধ্যে যে দেবতাগণ রয়েছে। বাস্তু দেবতাগণের গঠন কোত্থেকে হচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে, যেখানে দেওয়াল স্টার্টিং হয়েছে, পুরো সম্পূর্ণ দেওয়াল যেখানে আছে, যেখানে বাইরের হাওয়া প্রবেশ করতে পারছে না খুব সহজে, সেখান থেকে গঠন হচ্ছে দেবতাদের। তাহলে এখন এইখান থেকে ব্রহ্মস্থান চলে আসলো, এটা যেহেতু ওপেন এরিয়া আছে, এখান থেকে আমরা নিলাম না, কেমন। এবার আসবো দেবতার দেওয়ালের ক্ষমতা। দেওয়ালের কি ক্ষমতা হতে পারে? দেখুন, দেওয়াল কি, দেওয়াল আমাদের কোন কোন জিনিসের হাত থেকে বাঁচায়। দেওয়াল আমাদের শব্দের হাত থেকে বাঁচায়, আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচায়, আমাদের গোপনীয়তাকে রক্ষা করে, আমাদের প্রাইভেসিকে বাঁচায়। এতগুলো জিনিসকে দেওয়াল প্রোটেক্ট করছে। তো সেই দেওয়ালের মধ্যে আমরা একটা বাংলায় কথা বলি, দেখবেন দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, সত্যি কান আছে। একটা ম্যাজিক ট্রিক আজকে শেখাই, দেওয়ালের কান আছে। আর এই যে সত্য রজতম, প্রথমে আলোচনা করলাম সত্য রজ আর তম, এই যে 3 গুণ, এই 3 গুণের মধ্যে এই কলিযুগে সব থেকে বেশি প্রভাবশালী গুণ হচ্ছে তমগুণ। সব থেকে বেশি প্রভাবশালী এবং অ্যাক্টিভ, তার সঙ্গে জাগ্রত। যদি আপনি সাউথ ওয়েস্টের জায়গাতে কোনোভাবে এই এরিয়াতে পরীক্ষার জন্য, আমি বলছি না যে আপনারা করে দিন, জাস্ট পরীক্ষার জন্য, ম্যাজিক পরীক্ষার জন্য, এখানে বা সাউথ ওয়েস্ট এরিয়াতে গিয়ে একটু সবুজ কালার রং করে দেবেন, ঠিক আছে। তো সবুজ কালার রং করে দেবেন, দেওয়ার পর আপনার ভবিষ্যৎ যা প্ল্যান আছে, আপনি ভবিষ্যতে কি কি করতে চান, সেই প্ল্যানগুলো এই ঘরে বসে ডিসকাস করবেন। একা, কাউকে বলা দরকার নেই, একা এই ঘরে বসে ডিসকাস করবেন, নিজের মতন করে লিখবেন, নিজের মতন করে সাজাবেন। আমি এই করব, সেই করব, যা যা আপনার রয়েছে মনের মধ্যে, সেগুলো সাজাবেন। সেইগুলো যদি কোনোদিনও সাকসেসফুল হয় তো আমাকে বলবেন। আপনি সাউথ ওয়েস্টের রুমে বসছেন, অথচ সেখানে গ্রিন কালার করা আছে, সেইখানে বসে করা প্ল্যান বা সেইখানে বসে বলা কোনো কথা জীবনে কোনোদিনও সেটা সাকসেসফুল হবে না, বা যদিও হয় তার জন্য মারাত্মক রকমের সংঘর্ষ করতে হবে, আর সেই কাজটা বারবার ডিলে হতে থাকবে। আর একটা অদ্ভুত ভাবে ওই ঘরে বসে আপনি যে জিনিসটা আলোচনা করবেন, সেটা পুরোপুরি না হলেও কিছুটা হলেও পাবলিকের কাছে এমন ভাবে লিক হবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আর এটা তো আমি একা বসে ঘরে করেছিলাম, এটা এরা জানলো কি করে। হয়তো পুরোটা জানে না, সবটা জানে না, কিছুটা হলে তারা জানতে পারবে, অটোমেটিক জানতে পারবে, বা আন্দাজেই হয়তো বলবে, কিন্তু আপনার মনে হবে যে এটা কি করে জানতে পারবে, আমি কাউকে কিছু বলিনি। দেওয়ালেরও কান আছে, কথাটা একদমই সত্য কথা, আর সেটা প্রমাণিত
যদি সেই ঘটনাক্রমটা সাউথ ওয়েস্টের সঙ্গে জড়িত থাকে, নৈಋত কোণের সঙ্গে জড়িত থাকে, সত্যি দেওয়ালের কান আছে। কারণ এটা কেন ঘটছে, যদি সাইন্টিফিকলি আমরা আসি, সায়েন্সের ব্যাখ্যা নিয়ে আসি কেন ঘটছে এটা। প্রথম কথা, সাউথ ওয়েস্ট তমগুণের একটা জায়গা, এটা তো একদম বাস্তব কথা, ঠিকঠাক। তার উপর পৃথিবী তত্ত্বের জায়গা। তো পৃথিবী তত্ত্বের মধ্যে আমরা কাকে নিয়ে আসছি, সবুজ কালার অর্থাৎ বায়ু তত্ত্বকে নিয়ে আসছি। বায়ু তত্ত্বের কাজই হচ্ছে বয়ে চলা, তাকে থামিয়ে রাখা যায় না। বায়ু প্রবাহমান, সর্বদা সে প্রবাহিত হতে থাকবে। তো বায়ুর মধ্যে যখন আমরা কিছু কথা ছড়িয়ে দিচ্ছি বা কোনো বার্তা পাঠাচ্ছি, তো সেটা অটোমেটিক তো প্রকৃতির মধ্যে ছড়িয়ে যাবে, স্বাভাবিক। আবার সেটা কোথায় না, বায়ুর যে শত্রু পৃথিবী তত্ত্ব, সেই শত্রুর জায়গাতে বলছি, শত্রুর জায়গায়, বায়ুর যে শত্রু পৃথিবী, তো সেই বায়ুর শত্রুর জায়গায় আপনি গিয়ে কোনো কথা বলছেন, বায়ু সেটা মানবে কিভাবে? কারণ আমরা জানি কি, শত্রুর যে মিত্র সেও আমার শত্রু, তাই না? তো আপনি পৃথিবী তত্ত্বে গিয়ে কথা বলছেন, তার মানে আপনি পৃথিবী তত্ত্বের মিত্র হয়ে গেলেন। আর পৃথিবী তত্ত্বে বায়ু উপস্থিত থাকাকালীন বায়ু হচ্ছে পৃথিবী তত্ত্বের শত্রু। অতএব এই মুহূর্তে বায়ুর কাছে পৃথিবী তত্ত্ব যেমন শত্রু, আপনিও তেমনই শত্রু। তো আপনাকে বরবাদ করার জন্য বায়ু সমস্ত রকম অ্যাকশন নেবে। তো এই কারণে সাউথ ওয়েস্টে যখনই সবুজ কালার থাকবে, আর সেখানে গিয়ে যদি আমরা কোনো গোপনীয় বিষয়ে আলোচনাও করি, সেই কাজটি সফল হতে অনেক সময় লাগবে, এক নম্বর। দ্বিতীয়ত, অনেকের তো সফল হয়ই না। আর তাদের যে প্ল্যানিং হয়, তাদের যে কথাবার্তা হয়, কোথাও না কোথাও অল্প কিছু হলেও পাবলিকের সামনে সেটা লিকেজ হয়েই যায়, অটোমেটিক হয়েই যায়। সেটা কারোর মাধ্যমে হোক বা নিজে থেকে হোক বা তার নিজের মুখ দিয়েই হোক না কেন, অটোমেটিক সেটা বেফাস হয়ে বেরিয়েই যায়। এইটা হচ্ছে সাউথ ওয়েস্টের একটা বিরাট বড় পাওয়ার। আর এটা আমি ম্যাজিক ট্রিকও বলি। যাদের বিশ্বাস হয় না বা যারা একটুখানি কৌতূহলী, তাদের জন্য এটা অ্যাপ্লাই করাটা দরকার। তাহলে তারা হাতে হাতে প্রমাণটা পায়, হ্যাঁ সত্যি একটা এনার্জি তো আছে, কিছু তো একটা আছে যে কাজ করে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়। তো আমার এখন জল তেষ্টা পেয়েছে, আমি 1 কাপ হাইড্রোজেন খেলাম আর হা করে অক্সিজেন নিয়ে নিলাম, তো আমার জল তেষ্টা পূরণ হবে তো? তার মানে হাইড্রোজেন আর অক্সিজেনকে কেউ তো মেলাচ্ছে, কোনো না কোনো একটা এনার্জি তো মিলিয়ে জলটা বানাচ্ছে। অর্থাৎ তৃতীয় অনুঘটক, যে অদৃশ্য অবস্থায় কাজ করে। বাস্তবের মধ্যে এনার্জি হচ্ছে সেই রকমই তৃতীয় অনুঘটক, যে অদৃশ্য থেকে কাজ করে। আর অদৃশ্য আছে, অদৃশ্য হয়ে গেছে অর্থাৎ যে তার অস্তিত্ব নেই এমনটা না, সে অস্তিত্বে নেই, অদৃশ্য কিন্তু ক্ষমতাবান। তো এইভাবে শুধু সাউথ ওয়েস্ট না, প্রত্যেকটা দেওয়ালেরই নিজস্ব নিজস্ব এনার্জি আছে, প্রত্যেকটা জোনেরই নিজস্ব নিজস্ব এনার্জি আছে। যেখানে আমরা যে তত্ত্বকে নিয়ে যাব, অর্থাৎ যেমন নর্মালি যেটা আমরা জানি, নর্থে জলতত্ত্ব, পূর্ব দিকে বায়ুতত্ত্ব, অগ্নিকোণ থেকে দক্ষিণ দিক পর্যন্ত অগ্নিতত্ত্ব, দক্ষিণ থেকে নৈঋত কোণ পর্যন্ত পৃথিবী তত্ত্ব, এবং তারপর যা অংশ থাকছে পুরোটাই আকাশ তত্ত্বের মধ্যে পড়ে। তো এই যে নিজস্ব নিজস্ব তত্ত্ব রয়েছে এখানে, যদি এই নিজস্ব নিজস্ব তত্ত্বের গুণাবলীগুলো আমরা এদেরকে দিয়ে ফোটাতে পারি, তখন সেই বাস্তু থাকে না, সেটা স্বর্গ হয়ে ওঠে, সেটা ঘর নয়, সেটা মন্দির হয়ে ওঠে। আর যখন এই এনার্জির বিপরীত শক্তিকে আমরা কাজে লাগাবো, জলতত্ত্বের জায়গায় অগ্নিতত্ত্বকে নিয়ে গেছি বা পৃথিবী তত্ত্বকে নিয়ে গেছি, তখন কি হলো না, শত্রুতার ভাব কাজ করলো। অর্থাৎ এই যখনই আমরা এনিমি এনার্জিগুলোকে নিয়ে কাজ করব বা শত্রু এনার্জিগুলোকে নিয়ে কাজ করব, সেই মুহূর্তে আমার স্বর্গের মতন ঘরটাও নরকে রূপান্তরিত হয়ে যাবে, শান্তি হারিয়ে যাবে, দেবতাগুলো ছটপট ছটপট করবে, বাস্তুটা হয়ে যাবে যুদ্ধভূমি, এক কথায় যুদ্ধভূমি। বাস্তুর এনার্জি এতটাই প্রভাবশালী, এতটাই শক্তিমান, যেটা আমাদের ধারণারও বাইরে। আমরা ক্লাস করতে করতে, আরো তো ক্লাস আমাদের আছে, করবো আমরা একটার পর একটা, আমরা একটার পর একটা ক্লাস যখন এগোবে বুঝতে পারবো যে এর ক্ষমতা কতটা, এ কত রকম ভাবে আঘাত করতে পারে, কত রকম ভাবে। আবার যখন সাপোর্ট করতে আরম্ভ করে, তো কত রকম ভাবে সাপোর্ট করতে পারে। এইবার যেগুলো কিছু ক্রস কোয়েশ্চেন্স আসে আমাদের কাছে, যেমন ধরুন
আরে আপনি বলছেন না সব মানলাম, ঠিক আছে, একই বাড়িতে 10 জন বাস করে, এই যে 10 জন একই বাড়িতে বাস করছে, তাহলে এদের তো প্রত্যেকের ভাগ্য সমান হওয়ার কথা, প্রত্যেকের উপর একই রকম ইফেক্ট আসার কথা, প্রত্যেকের একদম কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ, অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা সব তো সেম হওয়ার কথা। তা সত্ত্বেও প্রত্যেকের আলাদা আলাদা কেন? বাস্তুর আমরা যেহেতু অ্যাডভান্সে রয়েছি, আমাদের প্রত্যেকটা সূক্ষ্ম তত্ত্বকে জানা উচিত। আমরা জানি সায়েন্স কি বলে, সায়েন্স বলে যে প্রত্যেকটা বস্তুর নিজস্ব একটা শক্তি আছে, নিজস্ব একটা অরা আছে, নিজস্ব ক্ষমতা আছে। আর বাস্তু কি হচ্ছে না, বাস্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমরা শুধুমাত্র মেজর কিছু জিনিসের উপরে কাজ করি। আমরা রুমটা কোথায় বসাবো, টয়লেটটা কোথায় বসাবো, আমরা মেইন গেটটা কোথায় করব, সেপটিক ট্যাঙ্কটা কোথায় করব, কোথায় কি রং করব, বেডটা কোথায় রাখবো, হ্যাঁ, ডেকোরেশনটা কিভাবে করব, এই জিনিসগুলোতে আমরা কাজ করি। কিন্তু এগুলো ছাড়াও বাড়ির মধ্যে নিত্য প্রয়োজনীয় অনেক রকম জিনিস তো থাকে। হ্যাঁ, তাদের ইফেক্ট গুলো কম, এটা ঠিক কথা, কিন্তু কম বলে দেখা তো এড়িয়ে যেতে পারি না আমরা। প্রথম কথা, প্রত্যেকের ওপরে যতজনই বাড়িতে বাস করুক না কেন, প্রত্যেকের উপরে সমান এনার্জি পড়ে না। এর প্রথম কারণ হচ্ছে প্রত্যেকের বেডরুমের জোন আলাদা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের ঘরের মধ্যে কালার যদি সেমও থাকে, প্রত্যেকের ঘরের মধ্যে যে আসবাবপত্রগুলো আছে, সেই আসবাবপত্রের একটা এনার্জি আছে, সেই এনার্জিগুলো প্রত্যেকের আলাদা আলাদা রয়েছে। প্রত্যেকে যে বিছানায় শুচ্ছে, সেই বিছানার নিজস্ব একটা এনার্জি আছে, তা সেটা আলাদা। যে সিলিং ফ্যানটার উপরে নিচে শুচ্ছে, সেই সিলিং ফ্যানটার এনার্জি আলাদা। প্রত্যেকটা জিনিসের এনার্জি আলাদা। আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার ঘরে আপনার মা বা বাবা বা বাড়ির যে কোনো বা পাশের বাড়ির কাকিমা কখন এসে টুক করে আপনার ঘরে ঢুকবে, সেটাও নির্ভর করছে আপনার ওই ঘরের রুমের এনার্জির উপরে। কোনো কিছু পরিবর্তন না হলে, একটা সিম্পল কথা শুনে নিন, কোনো কিছু পরিবর্তন না হলে কোনো কিছু পরিবর্তন হতে পারে না। কথাটা কিরকম কিরকম শোনালো, একটু অন্যরকম শোনালো। যদি এটাকে ভালো করে ব্যাখ্যা করতে যাই তো কি দাঁড়াবে জিনিসটা এমনই, যদি আজকে আমি সামান্য কিছু পরিবর্তন না করি, কালকে বড়সড় পরিবর্তন আসতে পারে না, আসবেও না। কারণ সৃষ্টির নিয়ম হচ্ছে পরিবর্তন হওয়া, পরিবর্তনই সৃষ্টির নিয়ম। আমার সামনে একটি পেন আছে, পেনটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পেনটা রয়েছে। বাকি ঘরে যত যা এনার্জি আছে সব সেম সেম রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা এনার্জি একদম সেম সেম থাকবে, আমি এই মুহূর্তে এখন যেমন আছি, আমি 10 মিনিট পরে একই রকম এক জায়গায় থাকবো, একই রকম ভাবে থাকবো। আমার মধ্যে ভাবের একটুও চেঞ্জ হবে না, একটুও চেঞ্জ হবে না। আমার ঘরে কেউ ঢুকবেও না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা এনার্জি একদম একই জায়গায় সেম ভাবে রয়েছে। আমি যখনই আমার সামনে ছোট্ট পেনটাকে, আর কিছু চেঞ্জ করবো না, জাস্ট এই ছোট্ট পেনটাকে আমি কিছু অ্যাঙ্গেলে বা কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট এনার্জি চেঞ্জ হলো। ওই ছোট্ট এনার্জিটাই কিন্তু একটা বড় সড়ো এনার্জিকে চেঞ্জ করে দেবে। ওই পেনটা ঘোরার কারণেই এক্ষুনি আমার কোনো ফ্যামিলি মেম্বার আমার দরজাটা টকটক করে নাড়ালো, সে ঘরে ঢুকলো, বা কোনো পাশের বাড়ি কাকিমার ঘরেতে আসলো, এসে কোনো একটা কথা বললো, সেটা যা কিছু হতে পারে। সামান্য কিছু এনার্জি, কিন্তু খুব সামান্য জিনিসটা আমরা ঘটালাম, তাতে এত বড় পরিবর্তন হলো। এর নাম বাস্তু। প্রথম দিনে পড়েছিলাম না, বস্তুর স্থিতি নির্ধারণের নাম বাস্তু। তো বাস্তু প্রত্যেকটা বস্তুর স্থিতিকে ঠিক এইরকম সূক্ষ্ম দর্শনে দেখে, এতটাই সূক্ষ্ম দর্শন যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমি যেটা এখন বললাম, এটা শুনে অবাক লাগতে পারে, অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সত্য। তবে হ্যাঁ, আমরা এর উপরে বেশি গুরুত্ব দেব না, কারণ এর উপরে এত কিছুর উপরে গুরুত্ব দিতে গেলে জীবনে বাঁচাই মুশকিল হয়ে যাবে তখন। আচ্ছা, তো এই হচ্ছে দেওয়াল গঠন, অর্থাৎ আমরা যেদিকে যেরকম ভাবে দেওয়াল নির্মাণ করব, সেই দিকে আমরা সেইভাবে দেওয়ালের এনার্জি পাবো। এইবার আসছি আমরা কিছু ইম্পর্টেন্ট কথাতে, দেওয়াল সম্বন্ধিত কথায়। যখন বাড়ি নির্মাণ করা হয়, বাড়ি নির্মাণের সময় যে ভিত খোলা হয়, প্রথম ভিতটা কোথায় খুলতে হয়? প্রথম ভিতটা খুলতে হয় ঈশান কোণে।
এই জায়গাতে যখন মাটি খোঁড়া স্টার্ট হয় আমরা প্রথম ভিতটা কোন জায়গায় খুলবো? প্রথম ভিতটা খুলবো ঈশান কোণে। কেমন? ঈশান কোণ থেকে আমরা এইভাবে ভিত খুলে খুলে আসবো। ঈশান কোণ থেকে আমরা ভিত খুলে 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 গিয়ে আমরা কোনখান অবধি পৌঁছাবো? আমরা পৌঁছাবো নৈঋত কোণ অবধি, মানে আমরা ক্লকওয়াইজ ঘুরবো, ঠিক আছে? কিন্তু প্রথম কোদালের কোপটা বা প্রথম গাড্ডাটা আমরা ঈশানেই করবো। তারপর ধীরে ধীরে আমরা নৈঋতের দিকে যাব, আমরা পশ্চিমের দিকে যাব, এভাবে আমরা এগোবো। এদিকে গেলাম, তারপর এদিকে উঠে গেলাম, ঠিক আছে? এইবার এইভাবে ভিতটা খোলা হলো। তো এবার যখন প্রথম কলম আমি দিচ্ছি, প্রথম যখন ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে বা গাঁথনির কাজ শুরু হচ্ছে প্রথম, তখন সেটা কিভাবে করব? যখনই প্রথম গাঁথনির কাজ আরম্ভ হচ্ছে, সেই গাঁথনির কাজ মাথায় রাখতে হবে সব সময় শুরু হবে নৈঋত কোণ থেকে, এই জায়গা থেকে শুরু হবে। এগুলো হচ্ছে দেওয়াল গঠন। যখন আমরা দেওয়াল গঠন করছি বা পিলার গঠন করছি, সেই গঠনের প্রক্রিয়া, প্রস্তুতি। প্রথম ভিত খোলা শুরু হলো ঈশান কোণ থেকে, এইভাবে যাবে। যখন দেওয়াল গঠন শুরু হলো, দেওয়াল গঠন এই জায়গা থেকে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের শাস্ত্রের নিয়ম, পশ্চিম দিক বা নৈঋত কোণ বা দক্ষিণ দিক, এই সাইডটাকে সবসময় উঁচু রাখতে হয়। আর পূর্ব দিক, উত্তর দিক আর ঈশান কোণ, এই তিনটে জায়গাকে ডাউন রাখতে হয়, নিচু রাখতে হয় তুলনামূলক। এমনও উঁচু নিচু না যেন খুব হাইট হয়ে যায় বা এটা খুব নিচু হয়ে যায়। ওয়াটার লেভেল, মানে যেমন যেন জল, আমি যদি পশ্চিম দিকে জল ফেলি সেই জলটা গড়িয়ে পূর্ব দিকে যাবে, বা আমি যদি নৈঋত কোণে জল ফেলি সেই জলটা গড়িয়ে ঈশানে যাবে, আমি দক্ষিণ দিকে জল ফেললে জলটা গড়িয়ে উত্তরে যাবে। যেন এই রকম একটা ওয়াটার লেভেল থাকে, এই রকম একটা উঁচু নিচু থাকে। কেমন? এটা শাস্ত্রের নিয়ম। তো এই কারণের জন্য কোনো মতেই কখনোই যেন ঈশান কোণ বা পূর্ব দিক বা উত্তর দিক উঁচু যেন না হয়ে যায়, এর জন্য এই সাবধানতা অবলম্বন করা। আর দ্বিতীয়ত একটা মারাত্মক জিনিস যেগুলো দেখা যায়, সেটা হচ্ছে যখনই আমরা গাড্ডা খোলা, প্রথম গাড্ডা খোলা ঈশান থেকে স্টার্ট না করে নৈঋত থেকে স্টার্ট করব, প্রথমত সেই বাড়িটা তো কমপ্লিটই হবে না। কোনো না কোনো প্রবলেম এমন আসবে, সে কমপ্লিট করতে পারবে না। আর যদিও বা কমপ্লিট করে, তাকে জিজ্ঞাসা করে দেখবেন যে কতদিন লেগেছে। একটা বাড়ি বানাতে, খুব ভালো করে বানাতে খুব বেশি সময় হলে 2-3 বছর লাগে। তো সেই ব্যক্তির ক্ষেত্রে সেটা 10 বছর লেগে যাবে। তাকে প্রচুর পরিশ্রম করে, কথা প্রচুর বলছিলাম। কষ্ট করে বানাতে হবে। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই যে ভিত পূজা যেটা হয় হ্যাঁ, ঘরে, এই ভিত পূজাটা তো অগ্নিকোণ থেকেই স্টার্ট হয়। সেক্ষেত্রে সেখানেও তো একটা ইট পোতা হয়, বা এমন আছে যে রাজমিস্ত্রি ওইখান থেকেই ইটটা আর কি গাঁথনি শুরু করবে, এরকম ইয়ে হয় আর কি। হ্যাঁ। এইটা কতটা কি সত্য মিথ্যা, এটা জানতে চাই আর কি। প্রথম বিষয় হচ্ছে এখানে দুটো মত রয়েছে। আধুনিক পুস্তকে দেখলে সেখানে দেখতে পাবেন যে এখন ভিত পূজাগুলো সব ঈশানে লেখে। আর যদি একটু পুরানো পুস্তক ঘাটা যায়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেগুলো অগ্নিকোণে লিখছে। তো এক্ষেত্রে আমরা অগ্নিকোণটাকেই বেশি গ্রাহ্য করি। কেমন? কারণ রজগুণটাকেই বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়। আমরা প্রথম স্টার্টিং যেটা, যে পুজো তো আমরা এখানে করতেই পারি, অসুবিধা তো নেই। আমাদের তো ভিত খুলে পুজোর কথা বলা না, হয়নি, তাই না? পুজোর কথাটা বলছি না, আমি বলছি যে ওখানে যে খাদ কাটা হয়, এবার খাদ কেটে যে একটা ইটের মানে যে স্টক পুজো করার পরে যে ইটটা ওখানে দেওয়া হয় আর কি, হ্যাঁ। এবার ওখান থেকেই রাজমিস্ত্রি গাঁথবে, এরকম একটা মানে বই নির্দেশ দিয়েছে আর কি। সেই জন্যই বলছি আমি। না, অগ্নিকোণ থেকে গাঁথনি যদি শুরু করাও হয়, প্রথম কথা হচ্ছে নিয়ম রক্ষার্থে আমি 1 পার্ট বা 2 পার্ট গাঁথলাম, সেই গাঁথনি কোনোভাবেই সাউথ ওয়েস্টের থেকে উঁচু হবে না। বা যদি আমি অগ্নিকোণে গাঁথনি শুরু করলাম, আমাকে সেই মুহূর্তে একটুখানি গাঁথনি করে অন্য এক মিস্ত্রিকে বা তাকেই বলতে হবে যাও সাউথ ওয়েস্টে গিয়ে গাঁথতে শুরু করো, এবার এখানে কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে।
ঠিক আছে, আমাদের সিরিয়াল অনুযায়ী এগোতে হবে, প্রসেস বাই মানে যেগুলো প্রসেস রয়েছে স্টেপ বাই স্টেপ সেভাবেই এগোতে হবে। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো তাহলে এইভাবে তাহলে স্যার আমাদের যখন যখন ঘরটা কমপ্লিট হবে দিয়ে যখন ছাদটা ঢালা হবে, এই হ্যাঁ, ছাদটা ঢালা হলে তখন কি ওই যে যে সিমেন্ট গুলো থাকবে সেটা কি ওই নৈরিত কোণ থেকেই স্টার্ট হবে না অন্য কোনো কোণ আছে? ঘরটা কমপ্লিট হয়ে মানে আপনি কি বাস্তুতন্ত্রের কথা বলছেন? না না, আমি বলছি ঘরটা কমপ্লিট মানে হয়ে গেল, মানে গাঁথনি উঠে গেল, এবার ঢালাই হবে ছাদটা। হ্যাঁ, এবার ওই ছাদটা যখন ঢালাই হবে তখন যে সিমেন্টটা মানে দিয়ে ঢালাই আরম্ভ হবে আর কি, স্টার্ট হবে, সেটা হ্যাঁ, কি কোনো কোণ থেকে হবে না যে কোনো জায়গা থেকেই করা যায়? না, ও ঢালাই যে কোনো জায়গা থেকে হতে পারে, আচ্ছা, বেশ। কারণ যখন ঢালাই হবে তখন তো আমার লেভেল তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সেটাও ঠিক, ঠিক আছে। হ্যাঁ, তখন তো কোনো সমস্যা নেই, সে ঢালাই যেখান থেকেও শুরু হতে পারে। ঢালাই শুরু হচ্ছে মানে ঢালাইটা শেষ অবশ্যই হবে, কারণ লেভেল তৈরি আছে। আচ্ছা, তো দেওয়াল ছিলাম আমরা, তো দেওয়াল এই যে আমরা গঠন করলাম, তো এইভাবেই গঠন করব। যখন আমরা ভিত খুললাম, ঈশানের দিক থেকে ভিত খুলে আসবো, মাটি খুলে আসবো, আর প্রথম গাঁথনি যেগুলো শুরু করলাম সেগুলো সাউথ ওয়েস্ট দিয়ে বা পশ্চিম দিক থেকে শুরু করলাম। ঠিক আছে, আমাদেরকে যে কোনো না যে কোনো মূল্যে পশ্চিম দক্ষিণ এই দুটো দিকে উঁচু রাখতে হবে, মানে সেটা এক চুল হলেও উঁচু রাখতে হবে। আর উত্তর পূর্ব ঈশান এই অগ্নি এই দিকগুলোকে যতটা সম্ভব একটু হলেও এক চুল হলেও আমাদের ডাউন রাখতে হবে, নিচু রাখতে হবে। এটা হলো সিদ্ধান্ত, এটাকে মেনটেন করতে হবে, এটাকে মানতে হবে। কেমন? তাহলে দেওয়ালের গঠন আমরা এইভাবে করব। আর দেওয়ালের মধ্যে বাস্তু বলতে আমরা সেটা পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়ে এবং কালারের মাধ্যম দিয়ে বুঝি। যেরকম কালার সম্বন্ধে আমরা প্রায় প্রত্যেকেই জানি, উত্তর দিকের যে ন্যাচারাল কালার সেটা নীল কালার, পূর্ব দিকের যে ন্যাচারাল কালার সেটা সবুজ, অগ্নিকোণের ন্যাচারাল কালার লাল, পৃথিবী তত্ত্ব বা নৈಋত কোণ দক্ষিণ পর্যন্ত এই যে ন্যাচারাল কালার এটা হলুদ, আর আকাশ তত্ত্ব হচ্ছে সাদা। এগুলো এদের ন্যাচারাল কালার। এই ন্যাচারাল কালার ব্যতীত যখনই আমরা এখানে উল্টো পাল্টা কোনো কালারকে নিয়ে আসবো, তখনই সেই দিকের দেওয়ালের ডিস্টারবেন্স আমাদেরকে ভোগ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে দুটো চ্যাপ্টার, যেটার মাধ্যম দিয়ে আমরা জানলাম বাস্তুপুরুষ মণ্ডল কি এবং দেওয়ালে বাস্তু বা দেওয়ালের গঠন। এইবার এই দুটো চ্যাপ্টারের মধ্যে যার যেখানে প্রশ্ন আছে আমাকে বলুন। কেউ কিছু বলছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন। বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, আকাশ তত্ত্ব, শুনতে পাচ্ছি। স্যার বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, আকাশ তত্ত্ব কোন দিকটা একটু বলুন। উত্তর দিক মানেই জল তত্ত্ব, বায়ু তত্ত্ব মানে পূর্ব দিক, অগ্নিতত্ত্ব মানে হচ্ছে অগ্নিকোণ থেকে দক্ষিণ দিক পর্যন্ত, দক্ষিণ থেকে নৈঋত পর্যন্ত পৃথিবী তত্ত্ব, আর বাকি যতটুকু অংশ পড়ে থাকলো একদম বায়ু কোণ পর্যন্ত পশ্চিম দিক পুরোটা, এটা হচ্ছে আকাশ তত্ত্ব। ঠিক আছে। ঠিক আছে, তত্ত্ব ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাস্তু পড়তে গেলে আমাদের যে কটা জিনিস মাথার মধ্যে সবসময় খেলা করতে হবে, মানে এগুলোকে কোনো মতে আমাদের ভুললে চলবে না। এক হচ্ছে 16 ডাইরেকশন, 16 দিক, 16 দিকের যে কারকতা রয়েছে সেই কারকতা, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ডিগ্রি, যে কত ডিগ্রিতে কোন দিকটা অবস্থান করছে, এটা সম্ভবত নেক্সট চ্যাপ্টারে আছে, কত ডিগ্রিতে কোন দিকটা রয়েছে সেটার একটা পুরো চার্ট আমি দিয়ে দেবো গ্রুপে। তো এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে সব সময় গেঁথে যাবে, মানে যাই হয়ে যাক এটাকে আমরা ভুলবো না কোনো মতে, এই 3-4টে জিনিসকে। আর প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবেন নিজের মতন করে নিজস্ব নোট বানানোর।
নিজস্ব নোট থাকলে সুবিধা হবে, না হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ যেহেতু আমাদের আচ্ছা, পরীক্ষা। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। উম, তিনটে গুণ, রাজস, সত্ত্ব, তামাস, হুম। এই সম্বন্ধে কি আমরা আগে গিয়ে সবিস্তারে জানবো? নিশ্চয়ই জানবো। যদি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেনশন নিন না, কারণ একটু ডিস্টার্ব হচ্ছে। রজতম বারবার আসছে, তো ও ওই ব্যাপারটা আমাদের কাছে, মানে আমার কাছে ক্লিয়ার নয়, ওই জন্যই আমি জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা, আচ্ছা রজতম স্যার, ক্লিয়ার না, ঠিক আছে, রজতম আসবে আবার চ্যাপ্টারে। পঞ্চতত্ত্ব তো এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, পঞ্চতত্ত্ব তো আছে সম্ভবত সিলেবাসে। স্যার আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই বলছি বলুন। যে এই আহ, উম, এই নৈরিতকোণ একটু উঁচু থাকবে। এটা কি ঘর কমপ্লিট হওয়ার পরেও কি এটা সব সময় কি ওই দিকটা উঁচুই থাকবে? হ্যাঁ, সব সময় এটা হালকা হলেও উঁচুই থাকবে। হয়তো, ধরুন কারো ঘর হয়ে গেছে আর কি, হুম। এবার মানে সেটা সে না জেনেই করেছে হয়তোবা, এবার সেটা তাকে কিভাবে সেটাকে আমরা বলবো যে এটা এরকম করলে ঠিক হয়ে যাবে? সেক্ষেত্রে দেখুন, একটা প্রসেস থাকে যেটা উত্তর দিক বা পূর্ব দিকে একটা কুয়ো বানিয়ে দেওয়া, বা পুকুর যদি থাকে, অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, উত্তর দিক বা পূর্ব দিকে একটা কুয়ো বানিয়ে দেওয়া। হুম। যদি কুয়ো করাও যদি সম্ভব না থাকে, এমনও তো হতে পারে, এখন গ্রামগঞ্জে তো কুয়ো তো উঠেই গেছে। কুয়ো করা যদি সম্ভব না হয়, যদি ওদিকে পূর্ব বা উত্তর দিকে উঠোন যদি থাকে, যদি সেটা ডাউন থাকে, সেটাও ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানার আছে। জানার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। যাই হোক, আচ্ছা, তো যেখানে ছিলাম, যে আজকে আমাকে বলুন যে যে দুটো চ্যাপ্টার আমরা আলোচনা করলাম তার উপরে করার কোনো প্রশ্ন আছে কিনা, বা যেটা সুব্রতী বললেন যে সত্য রজতম তিনটে গুণ এখনো পুরোপুরি ক্লিয়ার না, ঠিক আছে, ওটা আমি রাখলাম, ওটা তো আছে চ্যাপ্টার, আমরা আরো ডিটেলস আলোচনা করবো সেদিন, শুধুমাত্র গুণ নিয়ে আলোচনা করবো, কারণ একটা ক্লাস স্যার এই পুরোপুরি। ষোলো দিকের ডিগ্রিটাও এখনো পর্যন্ত মানে ক্লিয়ার হয়নি। পূর্ব দিকে। আমার আমার কথা বলছি, মানে 16 দিকের যে ডিগ্রিটা, এই হ্যাঁ, ডিগ্রিটা ক্লিয়ার হয়নি। ডিগ্রিটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা তাহলে 16 ডাইরেকশন আর ডিগ্রি নিয়ে আলোচনা করবো, কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার। 16 দিক আমাদের পুরো কণ্ঠস্থ থাকবে, 16 দিকের ডিগ্রি কণ্ঠস্থ থাকতেই হবে, এবং তাদের কারকতা, এটা কণ্ঠস্থ থাকা অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা আজকে শিখছি মানে আমরা পরবর্তীকালে কোনো একটা জায়গায় বসবো, কোনো একটা পদ আমরা গ্রহণ করব, আমাদের সেভাবে শিখতে হবে। শুধু শেখার জন্য শিখছি বা এইভাবে শিখলে হবে না, আমাদেরকে এটা গুরুত্ব দিয়ে শিখতে হবে। হ্যাঁ, আমি জানি একটু প্রেশার হতে পারে, কারণ আমরা আহ, বিভিন্ন জন বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, সবারই প্রায় সংসার রয়েছে, বিভিন্ন কাজে ব্যস্ত, প্রচন্ড চাপ থাকে, তথাপি আমি একটু তো প্রেশার দিচ্ছি প্রত্যেকের ওপর, জানি সেটা, কিন্তু জেনে শুনেই দিচ্ছি, কারণ দরকার আছে। স্যার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, আমি দেখছি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। একদম একদম, আরো মজা আছে, এটা তো সবে শুরু, এগুলো ট্রেলার চলছে, যত গভীরে আমরা ঢুকবো, যত অ্যাডভান্সে আরো ডিপে ঢুকবো, তত আরো রস আছে, মিষ্টি মিষ্টি রস বেরোবে। স্যার 16টা দিকের নাম আমি বাংলাতে টুকে বলছি নিয়েছি, তো ওটা একটা স্যার এটা যদি ইংলিশে নামটা একবার পেতাম খুব ভালো হতো। নাম দিয়ে দেবো, ইংলিশে নাম সব দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন তাহলে এখানে, তাহলে আমার হলো ডিগ্রি এখানে অনুযায়ী আমাদেরকে তো বেসিক ক্লাসে ডিগ্রিটা দিয়ে দিয়েছিলেন। এইখানেই যে আমার ইংলিশ নামগুলো লেখা আছে, এখানে তো 8টা দিকের নাম লেখাই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা থেকে তাহলে আমি টুকে নেব। হ্যাঁ, এখানেই দেখুন 8টা দিকের নাম আমার লেখাই আছে অলরেডি, আমি আপনার সুবিধার্থে আমি বাকি যে নামগুলো থাকে আমি সেগুলো লিখেই দিচ্ছি এখানে, আপনি লিখে নিন, লিখছেন যখন লিখে নিন। NNE যে কথাটা লিখছি, এর ফুল ফর্ম হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট। NW যে নামটা লিখছি, এর ফুল ফর্ম হচ্ছে নর্থ অফ নর্থ ওয়েস্ট। বুঝতে পারছি।
ENE মানে হচ্ছে ইস্ট অফ নর্থ ইস্ট। ESE মানে হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট। SSE মানে হচ্ছে সাউথ অফ সাউথ ইস্ট। SSW হচ্ছে সাউথ অফ সাউথ ওয়েস্ট। WSW ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। আর এটা হচ্ছে WNW ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। ব্যাস হয়ে গেল ইংলিশ নাম, খুব ইজি, একদম এক ছটকায় হয়ে ঠিক যাবে। আছে, ঠিক আছে স্যার। ধন্যবাদ। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন, বলুন এবার। হ্যাঁ বলছি স্যার, একটা তো বাউন্ডারি আছে, এটা তো বাস্তুর হলো তাই তো, হ্যাঁ, যে বাস্তুমণ্ডলটা আজকে পড়ানো হলো। একদম। আর বাউন্ডারি যদি 3 ফুটের উপরে হয় তাহলে সেক্ষেত্রে কি আলাদা মানে ইফেক্ট পড়বে? দেখুন, বাউন্ডারি 3 ফুটের ওপরে হোক বা 3 ফুটের নিচে হোক, যখন আমি বাউন্ডারি করে ফেলেছি বাউন্ডারির ইফেক্ট একটা আসবে। বাউন্ডারির ইফেক্টটা কিভাবে আসবে যদি সেটাকে দেখাতে হয়, তাহলে এইভাবে জিনিসটা আসবে। সেটা হচ্ছে যদি এইটা আমার বাউন্ডারি হয়, আমি এদিকটা বাড়িয়ে দিলাম বাউন্ডারির, হ্যাঁ, এটা বাউন্ডারি হয়ে গেল। ঠিক আছে, তো বাউন্ডারি আমার এটা 3 ফুটের ওপরে হোক বা নিচে হোক আমার দেখা দরকার নেই, যাই হয়ে যাক না কেন। বাউন্ডারির এন্ট্রান্সটা আমি এই জায়গায় দিয়ে দিলাম, এটা আমার বাউন্ডারি এন্ট্রান্স। ঠিক আছে, আর এটা পুরো ওপেন স্পেস আছে। হ্যাঁ, আমি ধরলাম আমার এইখানে আমি সেপটিক ট্যাঙ্ক দিয়ে দিলাম একটা, আমি একটু এইখানে বাথরুম করেছি, আমি এখানে সেপটিক ট্যাঙ্ক করে দিয়েছি। সেপটিক ট্যাঙ্কটা তাহলে কোথায় হলো? বাড়ির ভিতরে না, বাড়ির বাইরে হলো। আমি এখানে সেপটিক ট্যাঙ্ক দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম একটা, আমার সাবমার্সাল করা আছে, এখন সাবমার্সাল হয় যেহেতু, আমি এখানে একটা সাবমার্সাল দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, বাড়ির বাইরে আর কি কি হয়? বাড়ির বাইরে গার্ডেন হয়, বাগান হয়, তো এই এরিয়াটা পুরো গার্ডেন বা বাগানের জন্য দিয়ে দিলাম। তারপর আমি একটা পার্কিং এরিয়া করতে হবে, তো এখানে গেট আছে, মেন গেট থেকে ঢুকে ঢুকে এই জায়গাতে পার্কিং করে দেওয়া হলো, সুবিধা হবে যেহেতু এই জায়গায় পার্কিং থাকলে। তো এইটা হয়ে গেল সেই পার্কিং জোন, এখানে পার্কিং এরিয়া। আর এটা হয়ে গেল পার্কিং এরিয়া। এটা হয়ে গেল গার্ডেন এরিয়া, গাছপালা রয়েছে, এখানে রয়েছে সেপটিক ট্যাঙ্ক, এখানে রয়েছে সাবমার্সাল, একটা রিজার্ভার দরকার হয় সাবমার্সাল থাকার পরেও, তো আমি এখানটাতে রিজার্ভার দিয়ে দিলাম। আমার এখানে রিজার্ভার থেকে গেল একটা, এটা রিজার্ভার। আর এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেন গেট, এখান থেকে বাড়িতে ঢোকার মেন গেট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা স্যার, এবার এটা বলছি যে এখানে এখানে এই যে বাইরে এখানে দেওয়া আছে, ঠিকই আছে। এবার আমাদের গ্রামগঞ্জে এখন মানে রান্নার ঘর বাইরেও হয়। হুম, এবার এই যে এই বাইরের যে এই অগ্নিকোণ আছে এসি, এই এসিতে যদি ইয়ে দেওয়া হয় আর কি, মানে রান্নাঘর করার পজিশন দেওয়া হয় ওনাকে, হুম, সেটা কি ভুল হবে? না ভুল হবে না, বলে দিচ্ছি আমি। দেখুন, প্রথম কথা, যখন এইরকম একটা বাউন্ডারি আলাদা আর কনস্ট্রাকশন এরিয়া আলাদা, তখন ব্রহ্মস্থান দুটো আলাদা আলাদা বেরোবে। প্রথম, সর্বপ্রথম আমরা এই বাউন্ডারির যে এরিয়াটা রয়েছে, এই বাউন্ডারি এরিয়ার ব্রহ্মস্থান বের করব। তাহলে বাউন্ডারি এরিয়ার ব্রহ্মস্থানটা আগে বের করি। এটা হচ্ছে বাউন্ডারি এরিয়ার ব্রহ্মস্থান। কোথায় বললো বাউন্ডারি এরিয়ার ব্রহ্মস্থানটা? এই জায়গায় পড়েছে। এইবার দেখবো বাউন্ডারি এরিয়ার ব্রহ্মস্থানটা ফাঁকা আছে কি ফাঁকা নেই। দেখলাম ঘরের যেহেতু মেইন এন্ট্রান্স এইটা, এটা ফাঁকাই থাকা উচিত, তো ফাঁকাই আছে, তাহলে অসুবিধা নেই। এইবার বাউন্ডারির মধ্যে কি কি হয়ে আছে এটা দেখার বিষয়। বাউন্ডারির ব্রহ্মস্থান আর পশ্চিম দিক, উত্তর দিক খানিকটা নিয়েছে,
দক্ষিণ দিক অল্প নিয়েছে, অগ্নিকোণ সামথিং নিয়েছে, নিয়ে পুরো কনস্ট্রাকশনটা হয়ে আছে। তো খুব একটা চাপের কিছু নেই, অসুবিধা নেই, যেহেতু দক্ষিণ দিক চেপে রয়েছে অসুবিধা নেই, পশ্চিম দিক চেপেও রয়েছে কনস্ট্রাকশনটা। আর পূর্ব দিকটা, বাউন্ডারির পূর্ব দিকটা বেশিরভাগটাই ফাঁকা, তাহলে একদিকে ব্যালেন্স হয়ে গেল। এইবার দেখবো যে বাউন্ডারি এন্ট্রান্সটা রয়েছে, বাউন্ডারি এন্ট্রান্সটা ঠিক না ভুল সেটা কোন ব্রহ্মস্থান থেকে দেখবো, সেটা পুরো বাউন্ডারির ব্রহ্মস্থান থেকে দেখবো। এই যে পার্কিং এরিয়াটা রয়েছে, পার্কিং এরিয়াটা ঠিক না ভুল আমরা দেখবো বাউন্ডারির ব্রহ্মস্থান থেকে। এই যে এখানে আমরা সাবমার্সালটা দিয়েছি, সাবমার্সালটা ঠিক না ভুল এটা দেখবো ব্রহ্মস্থান থেকে। কার ব্রহ্মস্থান থেকে? বাউন্ডারি ব্রহ্মস্থান থেকে। রিজার্ভারটা দেখবো বাউন্ডারি ব্রহ্মস্থান থেকে, সেপটিক ট্যাঙ্কটা দেখবো বাউন্ডারি ব্রহ্মস্থান থেকে, গার্ডেনটা, বাগানটা দেখবো বাউন্ডারি ব্রহ্মস্থান থেকে। এক কথায় এই যে পুরো কনস্ট্রাকশন এরিয়া আছে, কনস্ট্রাকশন এরিয়ার বাইরে আর বাউন্ডারির মধ্যে যা কিছু থাকবে সেই সমস্ত কিছুকে আমরা বাউন্ডারির যে ব্রহ্মস্থানটা বেরোলো সেখান থেকে দেখব। আর কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকে দেখব কনস্ট্রাকশনের গেট, কনস্ট্রাকশনের ভিতরে কটা রুম আছে, কটা বাথরুম আছে, হ্যাঁ, কটা আমার কিচেন আছে, এই সমস্ত জিনিসগুলো মানে কনস্ট্রাকশনের ভিতরে যা কিছু থাকবে সেগুলোকে আমরা কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকে দেখব। আর বাউন্ডারির মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বাউন্ডারির ব্রহ্মস্থান থেকে দেখব। এই হচ্ছে বিষয়, বোঝা গেছে? এইটা আমারও প্রশ্ন ছিল স্যার, একদম ক্লিয়ার হয়ে গেছে। বাহ, খুব ভালো। প্রশ্ন দেখুন, প্রশ্ন করলে উত্তর আসবে, কারণ আমি এই টপিক আলোচনা করতামই না হয়তো আজকে যদি প্রশ্ন না আসতো। স্যার একদম ক্লিয়ার হয়ে গেলাম। এটা একটা টেনশনের ছিল যে আমি এটা কি করে করব, পুরো বাড়ির এরিয়া আর হলো বসবাসের এরিয়া, এই দুটোর মধ্যে তো অনেকটা পার্থক্য থাকে না? একদমই তাই, অনেকটাই পার্থক্য থাকে। হুম। তো এইগুলোকে আমরা এভাবে ভেঙে নেব, সবটা একসঙ্গে আসবে না। হ্যাঁ, আর একটা বিষয় যে ধরুন দেখা গেল যে বাউন্ডারি এরিয়াটা ছোট, মানে বাউন্ডারির মধ্যে এত কিছু নেই, পার্কিং এরিয়া নেই, সাবমার্সালটা একদম গায়ে গায়ে রয়েছে, এই যে সেপটিক ট্যাঙ্কটা প্রায় তো গায়ে গায়ে রয়েছে, গায়ে গায়ে রয়েছে ঘরের। আর বাউন্ডারি যে এরিয়াটা এদিকে এতটা বড় ফাঁক নেই, তখন তখন বাউন্ডারিটা ছোট, বাউন্ডারিটা তখন এইরকম একটা এরিয়া চলে এসছে, বাউন্ডারির গেটটা তখন এখানে, আমি গেটের সরাসরি করে দিলাম বা এখানে করে দিলাম, এইটা হচ্ছে বাউন্ডারি গেট। বাউন্ডারি গেট দিয়ে ঢুকেই এখানে ঘরের মেন গেট, মানে এইটুকু সামান্য এরিয়া কনস্ট্রাকশন থেকে ফাঁকা, মানে খুব যেরকম সরকারের নিয়ম থাকে 3 ফুট 4 ফুট ছাড় দিয়ে কনস্ট্রাকশন বানাতে হবে পাঁচিল থেকে, এরকম। এক্ষেত্রে কিন্তু বাউন্ডারি ব্রহ্মস্থান ওইভাবে আসবে না, এক্ষেত্রে শুধুমাত্র কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান আসবে। এক্ষেত্রে কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান ধরেই পুরোটা নির্ণয় হয়ে যাবে কোথায় কে কি পড়ছে, তখন বাউন্ডারির আলাদা করে ব্রহ্মস্থান বেরোবে না। বাউন্ডারি ব্রহ্মস্থান আলাদা করে তখনই বেরোবে যখন কমপক্ষে কনস্ট্রাকশন থেকে বাউন্ডারির যে ডিস্টেন্সটা 10 ফুট হবে, মানে এই যে ডিস্টেন্সটা কনস্ট্রাকশন থেকে বাউন্ডারির ডিস্টেন্স কম করে 10 ফুট বা 12 ফুট হবে, বা 8 ফুটে অনেক সময় নিয়ে থাকি আমরা বিশেষ কেস ক্ষেত্রে। তো আমি 10 ফুট অ্যাভারেজ ধরে নিই, তো 10 ফুট যখন এই ডিস্টেন্স থাকবে তখনই আলাদা করে বাউন্ডারি ব্রহ্মস্থান বেরোবে, তার আগে বাউন্ডারি ব্রহ্মস্থান বের করার কোনো প্রয়োজন নেই। স্যার, স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। বলছিলাম আমরা, বাবার বাড়িটা আমার গ্রামে, যদিও এখন আর কেউ থাকে না, তবু আমরা যাই মাঝে মাঝে, সেটা সেখানে থাকি। বাড়িঘর যা আছে তাই, গ্রামের বাড়িগুলোতে কি হয়, কম্প্যাক্ট তো নয়, ল্যাট্রিন কম্প্যাক্ট নয়, উঠোন একদমই, উঠোনটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি এই এই যে হলো আপনি কর্নারটা বের করার কথা বলছেন স্যার, হ্যাঁ, সেক্ষেত্রে আমি উঠোনকে বাদ দিয়ে কর্নার বের করবো, না উঠোন সহ? উঠোনটা তো ইউটিলাইজ হয়, ওখানে উঠোনের মধ্যে বাগানের একটা ব্যাপার থাকে, মানে বেরানো ইয়ে টিয়ে মানে ব্যবহার করা, সেটা তো হয়। বাড়ির বাইরে নয়, বাড়ির মধ্যেই, চারিদিকে ঘর বাড়ি, মাঝখানে উঠোন। যদি চারিদিকে হলবাড়ি মাঝখানে উঠোন হয় সেক্ষেত্রে উঠোন ব্রহ্মস্থানে আসবে। আর চারদিকে মানে দুদিকে ঘর বাড়ি, আর দুটো দিকে প্রাচীর, তখন উঠোনটাকে কি একটা করবো? হয়, আমি যদি আপনাকে এখানে দেখাই জিনিসটা বুঝতে পারবেন।
যদি ধরুন আমার এইটা বাস্তু, আমার কনস্ট্রাকশন হয়ে আছে এইভাবে, এইটা একটা কনস্ট্রাকশন এরিয়া, মানে এইখানে পুরো ঘর হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এইখান থেকে পুরো ঘর হয়ে আছে, ঠিক আছে। অনেকের থাকে এরকম, আমি এখনো দেখেছি, এখনো গ্রামেগঞ্জের দিকে এরকম থাকে। আবার হ্যাঁ এইখান স্যার থেকে আছে। একটা কনস্ট্রাকশন হয়ে আছে, এটা কনস্ট্রাকশন, এইখান থেকে গেট রয়েছে, এইখান থেকে গেট রয়েছে, মাঝখানটা কিন্তু ফাঁকা উঠোন, এটা পুরো, হুম, এটা গেট, এখান থেকে এইগুলো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, এগুলো পুরো ওরা ইউজ করে, এগুলো পুরো ঘর টর যাদের থাকে বাড়ির মধ্যে সেই সমস্ত গুলো রয়েছে। এক্ষেত্রে কিন্তু ব্রহ্মস্থানের এই উঠোনটা আসবে, উঠোনটাকে ধরা হবে। ঠিক আছে স্যার। আমাদের তো গ্রামের দিকে একটা কথাই আছে, দক্ষিণ দিকে দরজা হচ্ছে ঘরের রাজা নাকি। হ্যাঁ, দক্ষিণ দুয়ারি রাজা, পূর্ব দুয়ারি তার প্রজা, হ্যাঁ হ্যাঁ, একদমই এটা তাই। একটা প্রবাদ বাক্য চলে, একদমই তাই। কারণ দক্ষিণ দিকের দরজা যদি 3 নাম্বার দরজা এবং 4 নাম্বার দরজা হয়ে যায়, তার থেকে ধনবান আর বিত্তশালী ব্যক্তি মানে হতেই পারে না, এরকম একটা ব্যাপার রয়েছে। যদি সেটা আবার জন্মছকের সঙ্গে একদম অ্যাকুরেট মিলে যায়, মঙ্গল যদি স্ট্রং থাকে আর দক্ষিণ দিকের দরজা যদি একবার পেয়ে যায়, তার থেকে মানে ওর থেকে ধনবান ব্যক্তি হয় না, এরা প্রচন্ড পরিমাণে ধনবান হয়, প্রচুর। দেখুন, যদি 4টে দিকের দরজার সঙ্গে তুলনা করা যায় না, উত্তর দিকের দরজা যদি ভালো দরজা পড়ে, এত কাজ করায় জীবনে, এত কাজ করায়, সেই ব্যক্তি কর্মের জন্য বিখ্যাত হয়ে যায়, এত নাম সে অর্জন করে ফেলে, যশ অর্জন করে ফেলে শুধু তার কর্মের জন্য। এদের দরজা জানবেন অবশ্যই উত্তর দিকে রয়েছে। যারা সাংগঠনিক দিকে খুব দক্ষ হয়, মানে সংগঠন করে বা রাজনীতি করে একটা একজন দক্ষ নেতা বা দক্ষ লিডার হিসেবে তারা প্রতিষ্ঠা পেয়েছে, এর মানেই জানবেন দরজা অবশ্যই পূর্ব দিকে রয়েছে, ভালো দরজা তাও। ব্যবসা করে বিশাল টাকা উপার্জন করেছে, মানে জ্ঞান হয়তো খুব একটা বেশি নেই, সমৃদ্ধি নেই, কিন্তু পয়সা প্রচুর আছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, দরজা অবশ্যই দক্ষিণ দিকে। আর যার মধ্যে জ্ঞানও আছে, সমৃদ্ধিও আছে, শক্তিও আছে, সব থেকে যে সমৃদ্ধ বলা যেতে পারে, সব দিক থেকে যে সমৃদ্ধ, হ্যাঁ, তবে প্রচন্ড যে একটা দিকে নাম কামিয়েছে এমনটা নয়, তার কাছে সবই আছে, এক কথায় বলা যেতে পারে। উত্তর দিক যেরকম শুধু কর্মের জন্য বিখ্যাত করে দেয়, পূর্ব দিক যেরকম লিডারশিপ দিয়ে দেয়, দক্ষিণ দিক যেমন শুধু টাকা দেয়, কিন্তু পশ্চিম দিক এমন একটা দিক যে সবকিছু দেয়, সমস্ত কিছু দেয়, কোনো কিছু বাদ নেই যেটা পশ্চিম দিক দেয় না। পশ্চিম সমৃদ্ধিও দেয়, পশ্চিম নাম দেয়, পশ্চিম যশ দেয়, পশ্চিম কর্মও করায়, কখনো কখনো স্ট্রাগলও দেয় ভালো দরজা পশ্চিমের, কিন্তু যেটা দেয় সেটা চিরস্থায়ী দেয়, এটা পশ্চিমের একটা গুণাবলী। এই জন্য পশ্চিম দিকের ঘর পাওয়া মানে বেডরুম পাওয়া আর পশ্চিম দিকের সঠিক দরজা পাওয়া সাধনা না থাকলে পাওয়া যায় না। স্যার আর এই সঠিকটাই হলো ভয়ঙ্কর একটা উচ্চারণ, এই সঠিক। আমার বাবার বাড়ির দরজা পশ্চিম দিকে। একমাত্র দাদাকে হারিয়েছি, দাদার 30 বছর বয়সে, দাদাকে মুখাগ্নি করে বাবা শেষ, এগুলো সব। তারপরে বাবা মারা যাওয়ার 1 বছরের মাথায় দিদি সেরিব্রাল অ্যাটাক। তারপরে তো মা কখন যে মার 85% হার্ট ড্যামেজ হয়ে গেছিল বুঝতে আমরা পারিনি, যখন ধরা পড়লো তখন অলরেডি মানে ওই রকম ড্যামেজে ধরা পড়েছে। মাকে লাইফ সাপোর্ট ওই পশ্চিম দিকে দরজা, তাহলে ওই ওই প্রপার ওয়েতে হয়নি, এটাই হলো ব্যাপার। আবার পেয়েছি আমরা, আমার দাদা সেই সময় 87-এ ফিজিক্স অনার্স এর ব্যাচ, মানে 87-এ ফিজিক্স অনার্স, মানে 92-তে মাস্টার ডিগ্রি, তারপরে দাদা মাস্টার ডিগ্রি বিএড। সেই সময় ফিজিক্স অনার্স মাস্টার ডিগ্রি বিএড মানে এটা অনেকের কাছে একটু অবিশ্বাস্য এখনো, মানে শহরের দিকে আর কি। আমরা তো সেই অযোগ্য। দিদি বেঙ্গলি অনার্স, আমার জন্য আর বেশি কিছু জোটেনি, পাস। যেটা পেয়েছি সেটাই বাবার মানে দুটো পা আমার সারা জীবন মাথায়। সঙ্গে এত অপরচুনিটি আমি নষ্ট করেছি চিন্তার বাইরে। ল কলেজে আমার সুযোগ হয়, আমি পড়তে পারি না। তারপরে প্লেন গ্রাজুয়েশনের পরেও বিপিএড এর জন্য আমাকে কাউন্সিলিং এর জন্য আসে, মেয়ে বাইরে বেরোতে দিব না এরকম একটা মানে ভয়ঙ্কর কিছু নোংরা ধারণা এরকমের জন্য। কিন্তু এখন আর মানে পুরো বাড়িটাই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে।
জানি না কোথায় কি একটা অভিশাপ হলো, ওই দক্ষিণ পশ্চিমে ল্যাট্রিন করার পরেই যত বিপত্তি হলো, না ওটাই তো, বাথরুম করার পরে। টয়লেট। দক্ষিণ পূর্ব, সরি, দক্ষিণ পূর্বতে বাথরুম, দক্ষিণ পূর্বতে আমাদের পুকুরও, মানে বাড়ির পাশে একটা পুকুর, সেটা দক্ষিণ পূর্বতে আমাদের। দক্ষিণ পূর্ব অগ্নিকোণ। হ্যাঁ, পুকুর, অন্য লোকের পুকুর। হুম। দক্ষিণ পূর্ব কোন অগ্নিকোণে সেটাও প্রচন্ড সমস্যা নিয়ে এসে হ্যাঁ, দেখুন এইরকম একদম শেষ হয়ে যাওয়া, এটা অগ্নিকোণ থেকে আসে না। শেষ হয়ে যাওয়ার জন্য একমাত্র দায়ী হয় নৈঋত্যকোণ, সবকিছু শেষ করে দেয়। সাউথ ওয়েস্ট, আচ্ছা। দক্ষিণ পশ্চিম, সব শেষ করে দেয়। দক্ষিণ পশ্চিম, আচ্ছা। ওই দক্ষিণ পশ্চিমটাই আমাদের নোংরা। যতদিন গরু ছিল ততদিন কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কিছু ছিল না। দক্ষিণ পশ্চিমের ঘর থেকে যতদিন গরু গরু বিক্রি হয়ে যাওয়ার পরে ওই ঘরটা হয়ে গেল মানে বাড়ির খড়ি টড়ি রাখার এরকম একটা ঘর হয়ে গেল, মানে খড়ি মানে যত এক্সট্রা জিনিসপত্র রাখার, ওই জায়গাটা নোংরা হওয়ার পর থেকে যত কিন্তু উৎপত্তি হলো, মানে অসুবিধা, শরীর খারাপ থেকে শুরু করে ওই হঠাৎ কোনো রোগ ধরা বা কিছু। দাদা তো সম্পূর্ণ রং ট্রিটমেন্টে চলে গেছে, দাদাকে কোনোদিনই গ্রামের ডাক্তার বা কোয়াক ডাক্তার বা সাধারণ ডাক্তার দেখেনি। বাবা সবসময় দাদাকে ভালো ভালো ডাক্তার, সব মেডিকেল কলেজের ডাক্তার দেখতে দেখাতো, কিন্তু কখন কিভাবে কিডনি ড্যামেজ হয়ে থেকে গেছে এবার বাই বর্ড নাকি সেটাও উদ্ধার করা সম্ভব হয়নি। হয়ে গেল দাদা চলে যাওয়ার 28 বছর হয়ে গেল, 98-এ দাদা চলে গেছে, মানে 27 বছর কমপ্লিট হয়ে গেল বছর দিয়ে। হুম। এটাই ব্যাপার মানে যে আমরা দরজা তো মানে শখের বসে করে ফেলি, যেটা ও ভালো বলেছে। ওই দক্ষিণ পশ্চিম। এইগুলোই আর কি, যে এই ধরুন এই গ্রামের যে কথাগুলো, দক্ষিণমুখী ঘর রাজা হয়, ওর থেকে উত্তম হতেই পারে না। তো এই যখনই আমরা এই রাজা হওয়ার চক করে দক্ষিণ দিকে মুখ করে দরজা করে ফেললাম, তো আমরা বিচারই করলাম না দরজাটা ঠিক হলো না ভুল হলো, বা কোন ঠিক জোন ঠিক থেকে দরজাটা করলো। যতদিন গরু ছিল স্যার কোনো রকম কিছু বাড়িতে হয়নি, মানে এত ভালো আমাদের বাড়ির গরুগুলো ছিল, প্রত্যেকটা গরুর বাচ্চা, ওরা মানে ওরা আমাকে যে কি পেতো জানি না, আমার কেউ ঘাড়ের উপরে বসে থাকতো, কেউ মানে আমি ফ্যানের হাওয়ার মধ্যে রাখতাম গরুর বাচ্চাদের যত বাছুর। কিন্তু একটা ভালো গরু চলে যাওয়ার পরে, মানে একটা কালী বলে একটা গরু ছিল, জার্সি গরু, মা ভীষণ অসুস্থ ছিল বলে বাবা গরুটাকে বিক্রি করতে বাধ্য হলো। মানে গরু যদি পটি করতে করতে গোবর করতে করতে চলে যায়, সেই সেই গরুর ঘরে আর কোনো গরু টেকে না, এটা আর কি আমাদের শোনা কথা, তো আমাদের তাই হয়েছিল। মানে গোবর দিতে দিতে ও বেরিয়েই চলে যে, মানে ওকে বিক্রি করার সময় এটা হয়েছিল। তারপরে কোনো গরু টেকেনি। ওই গরু থাকলে বাস্তুদোষ থাকে না এটা আমরা শুনেছিলাম, যে ঘরটায় গরু থাকবে সেই ঘরে কোনো বাস্তুদোষ টেকে না আর কি, যেহেতু 33 কোটি দেবতার বাস, এটা আমি ঠিক বা ভুল আমি জানি না। আর যতদিন এটা গরু ঠিক ছিল কথা, ততদিন কিন্তু বাড়িতে গাভী কোনো অনেক। রকম কোনো প্রবলেম নেই। কিন্তু তারপর থেকেই আমাদের শুরু হয় একটা 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 করে বিপত্তি বিপত্তি হতে হতে, মানে মানে এইভাবে যে আমাদের উৎখাত হয়ে যাবে, গোটা বংশ উৎখাত হয়ে যাবে সেটা আর কি। তবুও জানেন স্যার, মানে আমি বিক্রি করতে পারি না, মানে ওই বাবার নিজের হাতের গড়া, বাবার চাকরি সামলে, তারপরে বাবা একটু মানে সাধারণদের মধ্যে থাকতে খুব ভালোবাসতেন, 10টা বা 12টা গ্রামের একমাত্র বিচারক, সেখান থেকে আমাদের প্রচুর অভিশাপ আসে। বিচার করা ব্যাপারটা, মানুষের বিচার মানুষ করা, এই ব্যাপারটা খুব বাজে। কারণ প্রচুর লোক যে অন্যায় করে, সে যে 10টা খুন করে, সেও যে আদালতে বলে যে আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন। এবার ওগুলো তো ঘরোয়া ছিচকে ছিচকে শয়তানি, কে কোথায় কিভাবে কোন সময় অভিশাপ করেছে, এবার যে ভুল করবে তাকে তো শাস্তি পেতেই হবে। এবার বাবার সঙ্গে সঙ্গে মানে ছত্রছায়া হিসেবে খুব ছোটবেলা থেকে আমি করতাম, খুব ছোটবেলা থেকে, মানে ওই জন্য আমার মধ্যে নারী সুলভ আচরণটা খুব কম, নেই নেই বললেই চলে আর কি। আমি একটু পুরুষোচিত, মানে কেউ রাস্তাঘাটে কোনো বাজে কথা বলে ঠাঁটিয়ে চর মারাটা আমার হলো হাতের শোভা আর কি। তাছাড়া আমার হাত চুলকায়, মানে সেটা যে কোনো ছেলে মানুষ হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো মানুষেরই খারাপ আচরণ দেখবো ফটাস করে একখানা দিয়ে দেবো, যদিও এখনো মারতে পারিনি কাউকে, ছেলে পেলেকেই যা মারি, আমার বাচ্চাদেরকে যা ধুলাই দিই, ওটা আলাদা বিষয়। মানে তা কার কোন অভিশাপ কিভাবে ভেসে আসলো কিছুই বুঝতে পারলাম না আমরা। হুম। যে ভুল করবে সে তো অন্যায় মানে ওর শাস্তি পাবেই বলুন। এবার নিশ্চয়ই। সেই শাস্তি পাওয়াটা, যে শাস্তি নিচ্ছে, সে হয়তো কোনো কারণে অ্যাকসেপ্ট করতে পারছে না, তার তো তখন ভেতর থেকে চলে আসবে হাই বা অভিশাপ বা কিছু। এবার সেই অভিশাপগুলো কোন সময় কোন নক্ষত্র কোন অবস্থাতে আসছে, সেটা আমরা তো কেউ বুঝতেই পারছি না, পারবো না। মানে এই জিনিসটা একটা আমাদের কাছে ভীষণ মাত্রায় এখনো পর্যন্ত কাউন্টেবল। ঠাকুরদা মারা গেছে 100 বছর বয়সে, ঠাকুমা মারা গেছে 92 বছর বয়সে, মানে বাবা জেঠু প্রত্যেকে দীর্ঘায়ু, প্রত্যেকে।
মার বংশে একটা অভিশাপের ব্যাপার আছে আর কি। মার ঠাকুরদারা সব সুদের ব্যবসা করতো, সেই করে জমিদার বাড়িতে সমস্ত পুজো আছে। মাকে বলতাম যে কত বৈষ্ণবের টাকা পয়সা ঝেড়েছে তোমার ঠাকুরদার বাবা টাবারা, সেই অভিশাপ মাদের বংশে প্রত্যেকটা ঘরে এরকম, মানে একদম হঠাৎ মারা যাওয়া, হঠাৎ প্রাণহানি, হঠাৎ অ্যাক্সিডেন্ট মারদের বংশে প্রত্যেকের আছে। মানে ওই বংশের মেয়ে আমার মা আমাদের বাড়িতে আসে আমার বাবার সঙ্গে বিয়ে হয়ে, সেই অভিশাপের ছাপ চলে এসেছে নাকি আমি জানি না। প্রত্যেকের মানে চিন্তারও বাইরে। এক একটা আমার এক মামাতো দাদা ও যজ্ঞ দেখতে গেল ভারত সেবাশ্রমে, ফিরে আসার সময় কোমরের উপর দিয়ে ট্রাক চলে গেল। মানে এরকম প্রত্যেকটা, মানে মাদের যত ভাই বোন তাদের বেশিরভাগেরই এরকম একটা করে উদাহরণ আছে। মানে আমরা এখন মনে হয় যে ওই উদাহরণেরই, মানে ওরকম কোন হিসাবের ছাপ আমাদের বাড়িতে পড়েছে নাকি সেটাও আমরা জানি না। কিন্তু বাবা পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। গুরু পূর্ণিমাতে বুকে হাতে কর নিয়ে বাবার প্রাণ যায়, বাবার যখন প্রাণ যায় একদম ব্রহ্ম মুহূর্ত, 4:45 বাজে সকাল। আহ, এত সুন্দর সময়ে চলে গেছে। তার মানে খারাপ কাজ করলে তো মৃত্যু তো বলে দেয় না স্যার, যে আমরা সারা জীবন কি কাজ করেছি, মানে কি ধরনের মননশীলতা নিয়ে ঘুরেছি বা শুনেছি আর কি, শোনা কথা, আমি একদমই ভুল হতে পারি। তো এরকম যদি কর হাতে, বুকে হাত, কর হাতে নিয়ে, মানে হাতে কর জপ করতে করতে মানুষের প্রাণ যায়, খুব কম দেখেছি। শুধু তাই না, মানে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে, সেই সময় আমাদের মানে নিজের গুরুদেব নবদ্বীপ থেকেও তিনি পায়ে হেঁটে আমাদের বাড়িতে চলে গেছেন আর কি। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে। তখন অনেকেই আমাদেরকে বলেছে যে এটা খুব কম মানুষের হয় যে গুরুদেব এসে বাড়িতে মানে তার পদধূলি দিচ্ছেন তার শিষ্যের আর কি শ্রাদ্ধে। এইটা খুব রেয়ার শোনা যায়। একদম পূর্ণিমা লাগছে, ভীষণ হালকা ভাবে বৃষ্টি, ভীষণ হালকা, যেটাকে আমরা ঈর্ষাগুড়ি বলি অনেক সময়। ওটাকে অনেকে পুষ্প বৃষ্টি নাম দেয়, কিন্তু কখনোই ওখানে পুষ্প থাকে না, হালকা ফুলকা জলই থাকে, কিন্তু ভীষণই হালকা। ভোর 4:45 সেই সময় বাবার প্রাণ গেছে। তো আমরা মানতেই পারি না যে বাবা কোনো জীবনে মানে কোনো অন্যায় করেছে, বা ওটা প্রারব্ধ ছাড়া হতে পারে না। যেটা আমাদের বাড়িতে হয়েছে হয়তো প্রারব্ধ, কারণ কোনো ভিখারি আমাদের বাড়ি থেকে শুধু মুখে যায়নি। দুপুরবেলা ভিখারি আসা মানে বাবার বক্তব্য পেট ভরে খাওয়াবে, তারপর তাকে পাঠাবে। কারণ আমার একটি ছেলে, তার জীবনে যদি কোনো অভিশাপ আসে, কাউরি হাই যেন আমার বাড়িতে না আসে। কোনো ভিখারি আমাদের বাড়িতে খালি পেট যায়নি। তো এগুলো তো নিজে হাতে দুর্গাপুজো শুরু করা, গ্রামের লোকজনদের দিয়ে নিজে হাসতে কীর্তন শুরু করা, হরিবাসর কীর্তন শুরু করে বাড়িতে একটা ভোজ বাড়িতে চলতোই আর কি। তারপরে কি করে হতে পারে এগুলো, আমার মানে হিসাব একদমই মেলাতে পারি না স্যার। ওই জন্য আপনার কাছে মানে আমি অনেকের বিরক্ত করলাম, সময়ে ভীষণ মানে লজ্জিত আমার এখন মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত সমস্যা বলে সবাইকে আমি ব্যক্তিগত মানে সমস্যার সবাইকে বিষয়টা না, করলাম। ব্যাপারটা আপনি যেগুলো বললেন এগুলো প্রত্যেকের কাছেই শিক্ষণীয়, যে এগুলো কেন হয় কিভাবে হয়। দেখুন আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, আমি এগুলো এখন ব্যাখ্যা করলে বুঝতে পারবেন না। একটা চ্যাপ্টার বোধহয় শেষের দিকে রয়েছে, কর্ম ও কর্মফল, বা হ্যাঁ স্যার। এরকম একটা চ্যাপ্টার আচ্ছা। রয়েছে সম্ভবত। আচ্ছা স্যার। হ্যাঁ, আছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা এই জিনিসগুলো পুরো, আপনি যে প্রশ্নগুলো করছেন আজকে, এই প্রশ্নের উত্তরটি তখন পাবেন ওই চ্যাপ্টারের মধ্যে। কর্মের পরিচয় ও কর্মফল, হ্যাঁ, ওই চ্যাপ্টারের মধ্যে পুরো ডিটেলসটা আছে। আপনি যে কথাগুলো 24 বললেন নম্বর চ্যাপ্টারে। আপনি পাবেন ওইখানে। সেটাই, মানে হিসাবই মেলানো যায় না। একদমই তাই, ওইখানে এখন হিসাব। আমাদের এখন আমাদের জীবনে, মানে আমাদের জীবনে এখন আমি 50 বছর, আমার দিদি 53 বছর বয়স। আমাদের মানে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ডিসিশনে বাবা দাদার মানে প্রেজেন্সটা আমাদের প্রতি সেকেন্ডে আমাদের অনুভব করি। কারণ বাবা তো প্রত্যেকের রিপ্রেজেন্ট করেছেন, প্রত্যেকের পাশে থেকেছে, যুক্তি মানে ডিসিশন মেকার ছিল বাড়িতে। মানে যে ভয়ানক ভাবে আমরা মিস করি প্রতিদিন প্রতি মুহূর্ত। ছেলে যে 4 বছর যাদবপুরের ছাত্র অবস্থায় থাকলো আমার ছেলে, সেই অবস্থাতে তো বলা যাবে না। শেষে দাদার বন্ধুদেরকে ফোন করে আমি ডিসকাশন করতাম যে এরকম বিহেভিয়ার করছে কি করবো, এরকম বিহেভিয়ার করছে কি করব। এখন তো বাচ্চাদের প্রতি পদক্ষেপে পদক্ষেপে বিহেভিয়ার চেঞ্জ হয় না। আমাদের সময় তো বয়স সন্ধিক্ষণে যে একটা ওই মুড সুইং ব্যাপারটা, আমাদের তো ওটা ছিল না। আমাদের কান চাপাটির নিচে একটা থাপ্পড় এমন করলো, মুড সুইং না, সুইমিং করে করে মুড চলে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। এত বেশি অনুশাসনের মধ্যে থাকা আমাদের সময়গুলোতে কি ছিল স্যার? আমার তো আপনাদের সময় কি ছিল জানি না, আমার তো অনেকটা বছর আগে আমাদের মাধ্যমিক টাধ্যমিক হয়েছে, 92-তে আমি মাধ্যমিক। তো তখন আমাদের এই মানে মন বুঝে পেরেন্টস কে চলতে হবে, এরকম ব্যাপারগুলো আমাদের ছিল, আমাদের সময় পাইনি।
আমরা সেটাই। তখনও গার্জেনদের মন বুঝে চলেছি, এখনো বাচ্চাদের মন বুঝে চলছি, মানে মনই বোঝা আমাদের শেষ হয় না হুম, ঠিক আছে, আমরা তখনও। এবার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আগামী প্রসঙ্গে চলুন। আমি অনেকটা সুপ্রতি লজ্জিত পাচ্ছি শোনে। হ্যাঁ সুপ্রতি বলুন। হ্যাঁ, আমি বলছি যে ওই সাউথ ওয়েস্টের দিকে যে গ্রিন কালারের ব্যাপারটা বলা হলো, হুম। তো যদি সাউথ ওয়েস্ট থেকে আপ টু ওয়েস্ট পর্যন্ত পুরো গ্রিন কালার থাকে কোনো রুমে, তাহলে কি সেম এফেক্টই দিচ্ছে? না, সেম এফেক্ট দেবে না। আকাশ তত্ত্বের সঙ্গে বায়ু তত্ত্ব হুম এদেরও একটা শত্রুতা ভাব আছে বটে, তবে অতটাও প্রবল হয় না, কিন্তু নেগেটিভ ইফেক্ট কিছুটা নিয়ে আসে, মানে সাংসারিক অশান্তি কিছুটা নিয়ে আসে এটা। হুম মানে রুমটার ওদিকের দেওয়ালটাই বলছি, সাউথের দিকে। হ্যাঁ, প্রপার সাউথের দিকে যে দেওয়ালটা আছে, ওখান থেকে নিয়ে একদম যদি প্রপার ওয়েস্টের দিকে যে দেওয়াল, সেই যদি রুমটা সাউথ সাউথ ওয়েস্ট ওয়েস্টের ছেড়ে, রুম। যদি সাউথ ওয়েস্ট, আমি আমি রুমের দিকে যাচ্ছি না, আমি জোনের দিকে যাচ্ছি। যদি হুম হুম ডব্লিউএসডব্লিউ থেকে শুরু করে আপ টু ওয়েস্ট বা নর্থ ওয়েস্ট পর্যন্ত যেই যতটুকু অংশ আকাশ তত্ত্বের মধ্যে পড়ে, ওই হুম তত্ত্বের মধ্যে যদি হুম আমার গ্রিন কালার চলে আসে, সেক্ষেত্রে পারিবারিক হুম অশান্তি লেগে থাকে মোটামুটি। ওকে ওকে, থ্যাংক ইউ। আছে নাকি? তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখছি। প্রত্যেক ক্লাসে আমরা চেষ্টা করব একসঙ্গে দুটো তিনটে অধ্যায় বা দুটো তিনটে চ্যাপ্টারকে কভার করার, ঠিক আছে? আর আপনারা যখনই আমি কোনো চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টার সম্বন্ধীয় যত প্রশ্ন হতে পারে, যত আপনাদের মধ্যে কৌতূহল আছে, চেষ্টা করবেন সেই ক্লাসের মধ্যেই সেইগুলোকে সবটা বের করে নেওয়ার, মানে প্রশ্ন করে করে আর কি। তাহলে আমি তো শুধুমাত্র ততটুকুই পড়াবো না যতটুকু আমার সিলেবাস বা থিওরি আছে, কিন্তু আপনাদের ক্ষমতা এই যে আছে ডিগ্রি গুলো, করতে পারেন। হ্যাঁ বলুন। এই ডিগ্রি গুলো আর এই কোণের এই কারকতা গুলো একটু পরের ক্লাসে একটু আলোচনা করে দেবেন স্যার। হ্যাঁ, প্রত্যেকটা দিকের কারকতা, প্রত্যেকটা দিক কত ডিগ্রিতে আছে, 16 ডাইরেকশন, সবটাই নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, টোটালটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি তাহলে। হ্যাঁ স্যার, শুভরাত্রি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আবার নেক্সট হ্যাঁ ক্লাসে দেখা হচ্ছে। স্মরজিৎ বাবু, হ্যাঁ স্যার, বলুন স্যার। কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। আপনি ক্লাসে ভালো চুপচাপ আছি আমি। থাকতেন না? না স্যার, এই এখনো মানে ভালো করে পড়বো, তারপরে স্যার জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, ক্লাস বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমার স্যার একটাই প্রশ্ন ছিল স্যার, আপনি যে যে বললেন যে ইয়েটা মানে ব্রহ্মস্থানটা বের করার, এবার হ্যাঁ, যে অনেকের তো স্যার এল আকৃতি থাকে বা হয়তো কিন্তু আপনি তো রেক্টেঙ্গেল আকৃতি হয়ে একটুখানি মানে স্কোয়ার হয়ে যায়, সেই জায়গায় তখন তো স্যার ব্রহ্মস্থানটা বের করা অসুবিধা হবে। এই তো, এইগুলো তো মাস্টার প্রশ্ন, এগুলো তো আপনি ক্লাসে করবেন, তবে তো উত্তরগুলো দেবো আমি। না স্যার, আমি আমি স্যার মানে চাইছি যে একটু ভালো ভালো করে পড়ে তারপর জিজ্ঞাসা করবো আপনাকে। আপনার নোটটা পাঠাবেন বলেছেন, নোটটা পড়ে তারপরে জিজ্ঞাসা করবো। হ্যাঁ ঠিক আছে, আপনি পড়াশোনা করুন, আর প্রশ্ন এইগুলো করলে আমি আজকে এটা খানিকটা বোঝানোর চেষ্টা করতাম যে এল প্যাটার্ন হলে কি করে ব্রহ্মস্থান বের করতে হয়, টেরা হ্যাঁ, ব্যাকা বা রম্বস টাইপের রাস্তা অনেকের হয়, তাদের ব্রহ্মস্থান কি করে বেরোবে। মানে এর প্যানেল না স্যার, মানে রেক্ট্যাঙ্গেল, পুরোটা রেক্ট্যাঙ্গেল আছে। ওই গোটা মানে ওই 22-23 ফুটের মতো একটা জায়গা, মানে প্রায় মানে ওই 22 ফুট, আর ওইদিকে 20 ফুটের মতো একটা খোঁজ হয়ে গেছে। ওটা ওইটা আবার স্কোয়ার, বুঝলেন তো স্যার? একদম একদম। আপনি তো প্রশ্নগুলো লিখে, ওই জায়গাতে কি করবো? আপনি প্রশ্নগুলো আচ্ছা, লিখে ঠিক রাখুন, আছে। আপনি আপনার যত প্রশ্ন আছে আমি নেক্সট ক্লাসে সব কটা আনসার দেবো, যতই লেট হ্যাঁ হোক। স্যার, ঠিক আছে। আমি আমি হ্যাঁ, আমি নিজে পড়াশোনা করি দাদা। একদম একদম আপনি নোটগুলো পাঠাবেন বলে নোটগুলো পাঠান, তারপরে পড়ি, তারপরে স্যার প্রশ্ন জিজ্ঞেস করবো। একদম একদম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই রাখলাম। শুভরাত্রি।